শুভ সন্ধ্যা, গুড ইভিনিং। আমি সুমিত্রা পাল বক্সি, দিবিশ টিমের তরফ থেকে। আমি একজন প্যারেন্ট। আপনারা সবাই জানেন আমার বাচ্চা অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডারে রয়েছে। আজকে আমরা যে বিষয়ে লাইভে এসেছি সেটা হচ্ছে পিকচার এক্সচেঞ্জ কমিউনিকেশন সিস্টেম, শর্টে যেটাকে বলে পেক্স। তো আমরা আজকে সরাসরি লাইভে চলে যাব। আমাদের সাথে লাইভে রয়েছেন মোহাম্মদ শাহিদুল আরিফিন স্যার। আমরা স্যারকে আগে দেখে নিচ্ছি লাইভে, তারপর আমাদের বাকি আলোচনাগুলো শুরু করব। স্যার আপনার ভিডিওটা, হ্যাঁ। হ্যালো স্যার, আমি একটু ফেসবুকে চেক করে নিচ্ছি যে আমাদের অডিবল কিনা। আপনারা যারা আমাদের সাথে ফেসবুকে লাইভে দেখছেন, প্লিজ একটু কমেন্টে জানাবেন যে আমাদের শোনা যাচ্ছে। এখনো পর্যন্ত শুধু আমিই কথা বলছি। আমি সুমিত্রা পাল বক্সি, দিস ইজ সুমিত্রা পাল বক্সি on behalf of team Divish team, and our topic is on picture exchange communication system. একটু ডিভিশ নিয়ে প্রথমে বলে নিই। ডিভিশ আপনারা সবাই জানেন একটা মাল্টিডিসিপ্লিনারি থেরাপি সেন্টার, আর যেটা ওয়ান অফ দ্য ফিউ সেন্টার যারা লো কস্ট মডেলে থেরাপি সেন্টার হিসেবে চলে। আর আমাদের একটা প্যারেন্ট সাপোর্ট গ্রুপ রয়েছে, যেটার বেসিক উদ্দেশ্যই, যে উদ্দেশ্য নিয়ে আমরা এই ফেসবুক লাইভ গুলো করে থাকি, যেটা হচ্ছে প্যারেন্টদেরকে এম্পাওয়ার করা, প্যারেন্টদেরকে অটিজম, আদার রিলেটেড স্পেশাল নিডস, যতগুলো নিউরো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার এগুলো নিয়ে অবগত করানো, থেরাপিগুলো সঠিক থেরাপি নিয়ে অবগত করানো। এই সম্পর্কিত কথায় আর না গিয়ে আমরা আমাদের যিনি আজকে স্পিকার রয়েছেন, উনি একজন স্বনামধন্য স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট। আমাদের সাথে রয়েছেন মোহাম্মদ শাহিদুল আরিফিন স্যার। স্যার শুধু স্পিচ ল্যাঙ্গুয়েজ থেরাপিস্ট নয়, তিনি পেক্স, যে বিষয়টা নিয়ে আজকে আমরা আলোচনা করব, পেক্স ওরাল প্লেসমেন্ট থেরাপি সার্টিফাইড স্যার, ফেলোশিপ অন অটিজম, অটিজমের উপর স্যারের ফেলোশিপ রয়েছে। তাই মনে হয় আমরা যে আজকে টপিকটা যে পেক্স, সেটা নিয়ে আমি নিজেও খুব একটা বিশেষ কিছু জানি না, যতটুকু গুগল করা। তো সেই বিষয়টা নিয়ে যদি একটু ভালোভাবে আলোচনা করার জন্য মনে হয় স্যারের কাছে যাওয়াটাই বেশি ভালো। তো স্যার, আমি আর কথা না বাড়িয়ে ওভার টু ইউ। আপনি যদি পুরো জিনিসটাকে টেক ওভার করেন আর আমাদের আলোচনাটাকে এগিয়ে নিয়ে যেতে সাহায্য করেন। স্যার আপনি কিছু বলুন, তাহলে শোনা যাচ্ছে কিনা আমাদের দর্শকরা বলবেন। একটু সাউন্ডটা চেক করুন স্যার, আমি কিন্তু আপনাকে শুনতে পাচ্ছি না। ওকে স্যার, আপনি কি চ্যাট বক্সটা দেখতে পাচ্ছেন? মানে যারা দেখছেন, দর্শকরা আছেন, তারাও বলছেন যে স্যারকে শোনা যাচ্ছে না। স্যার আপনি একটা কাজ করতে পারেন, আপনি এই লিংকটাতে আরেকবার ডিসকানেক্ট করে আবার আরেকবার লগ ইন করুন। মনে হয় কোনো ও, আপনি আমাকে শুনতে পাচ্ছেন? আচ্ছা আচ্ছা, যারা
যারা লাইভে আছেন তারা আমাকে এটা জানান যে আমাকে শোনা যাচ্ছে কিনা, নাকি আমাকেও শোনা যাচ্ছে না। আচ্ছা, হ্যালো, আমাকে শোনা যাচ্ছে এবার? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে, শোনা যাচ্ছে। তখন একটু সেটিংসে প্রবলেম ছিল। আচ্ছা, ওকে, ঠিক আছে স্যার, তাহলে এখন পুরো ব্যাপারটা ঠিক আছে। আমি শুধুমাত্র স্পিকার। আচ্ছা, আমি প্রথমে আমার হ্যাঁ স্ক্রিনটা শেয়ার করছি। তো হ্যাঁ, শিওর ওখানে শেয়ার স্ক্রিনে গিয়ে আমি শেয়ার করছি, ঠিক আছে? শিওর। স্যার এখনো কিছু বলছেন না, তাই জন্য স্যারকে শোনা যাচ্ছে না। স্যারের না, সাউন্ড ঠিক আছে। এখন শোনা যাচ্ছে? শোনা হ্যাঁ যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ, শোনা যাচ্ছে স্যার। মানে আচ্ছা, আপনি শুধু আপনি বলবেন যে আমার স্ক্রিনটা দেখা যাচ্ছে কিনা। আপনি কি স্যার শেয়ার করেছেন স্ক্রিন? আমি শেয়ার করেছি, দেখা যাচ্ছে কি? এখনো আসেনি। এখন এসছে? শেয়ার হয়েছে? না না স্যার, আপনি না ক্যান্সেল করে আরেকবার শেয়ার করুন। কোনো কারণে বোধহয় সেটিংস এর জন্য এটা হচ্ছে। এবার হয়েছে? আই হোপ এবার হ্যাঁ হ্যাঁ স্ক্রিন স্যার, শেয়ার হয়েছে। হচ্ছে হচ্ছে শেয়ারিং, স্টার্টিং শেয়ারিং দেখা যাচ্ছে। দেখা যাচ্ছে? হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ। আচ্ছা, thank you. First of all, I offer a huge thanks to Dewish and the founder director. মানে এত সুন্দর একটা টপিক সিলেক্ট করার জন্য এবং এখানে আমাকে বলতে দেওয়ার জন্য। এরপর আমি থ্যাংক ইউ জানাতে চাই যে ছোট ছোট বাচ্চা যারা অবিরাম প্রতি মুহূর্তে যাদের কাছ থেকে আমি সবসময় শিখছি বা জানছি তাদেরকে। তো আমি প্রথমেই মেন টপিকে চলে যাই। আচ্ছা, আজকে যেটা নিয়ে বলা সেটা হচ্ছে যে দ্য পিকচার এক্সচেঞ্জ কমিউনিকেশন সিস্টেম, বেসিক আইডিয়াস, ইউজ অ্যান্ড বেনিফিটস। তো এই পেক্স, তো এই শব্দ থেকে এটা বোঝা যাচ্ছে যে আমরা কি করে পিকচারকে এক্সচেঞ্জ করে আমরা কমিউনিকেট করতে পারি। মানে কমিউনিকেশন সিস্টেমের মধ্যে কি করে পিকচার একটা ভাইটাল রোল প্লে করতে পারে। হ্যালো, আমি অডিবল তো? শোনা ইয়েস যাচ্ছে? স্যার, হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে, আপনি বলুন, শোনা যাচ্ছে। তো কি করে পিকচারকে এক্সচেঞ্জ করে কমিউনিকেট করতে পারি। তো প্রথমেই আমি যেখানে যাব সেটা হচ্ছে কমিউনিকেশন। আজকের দিনে কমিউনিকেশন কতটা গুরুত্বপূর্ণ সেটা বুঝি। আমরা কেউ কি ভাবতে পারি যে আধ ঘন্টা বা 1 ঘন্টা আমাদের মোবাইলটাকে বন্ধ রেখে থাকবো বা কোনোভাবেই হোয়াটসঅ্যাপ, ফেসবুক, টুইটার, ইনস্টাগ্রাম কিছু করব না? আমরা কিন্তু ভাবতে পারি না। তার কারণ হচ্ছে কমিউনিকেশন। কমিউনিকেশন এমন একটা জিনিস যে উইদাউট কমিউনিকেশন আমরা কতটা অপ্রাসঙ্গিক
বা কতটা আমরা অসহায়, মানে আরো ভালোভাবে যদি বলা যায় কতটা আমরা অসহায়, সেটা হয়তো আমরা এই লকডাউনের সময় কিছুটা বুঝতে পেরেছি। তো আমাদের টুডেজ এরা ইজ আ এরা অফ কমিউনিকেশন। আজকের যুগ হচ্ছে কমিউনিকেশনের যুগ। তো কমিউনিকেশন কিন্তু মানে আজকে হয়তো এরা কমিউনিকেশন এরা আমরা বলছি বটে, বাট কমিউনিকেশনের শুরু যখন থেকে মানুষ পৃথিবীতে এসেছে এবং তারপরে যে একটার পর একটা ইভলিউশন হয়েছে, প্রত্যেকটা জায়গায় কিন্তু কমিউনিকেশনকে আমরা দেখেছি। আমরা যদি ইতিহাস ঘাঁটি, ইতিহাস নিয়ে নাড়াচাড়া করি, তাহলে দেখব যে অগ্নিযুগ মানে আগুনের যুগ, আগুনের যুগের পর প্রস্তর যুগ, তারপরে হচ্ছে ব্রোঞ্জ যুগ, তাম্র যুগ, লৌহ যুগ, এরকম একটার পর একটা করে এরা বা যুগ এসেছে এবং প্রত্যেকটা যুগে তার কমিউনিকেশন, মোড অফ কমিউনিকেশন কিন্তু আলাদা আলাদা ছিল। যেমন আগুনের যুগে তখন মানুষ আগুন জ্বালাতো এবং আগুনটাকেও সিগন্যাল হিসাবে কিন্তু ইউজ করতো, এটা হয়তো সবাই কম বেশি জানেন। তারপর একটা সময় ছিল, আমরা এটাও করেছি যে রাজা মহারাজারা যখন একটা জায়গা থেকে আরেকটা জায়গায় কমিউনিকেট করার দরকার হতো, তখন তারা পিজন মানে পায়রার কে দিয়ে চিঠির আদান প্রদান করতেন। বেশ মজার হয়তো ছিল। তারপরে এই পায়রার জায়গায় পোস্ট অফিস, পোস্টম্যান, যেটা হয়তো এখনকার যুগে যারা বাচ্চা তারা হয়তো কোনোদিন জানবেই না বা দেখবেই না। তারপরে টেলিফোন এসেছে, টেলিফোনের বিভিন্ন ভাগ এসেছে। তারপরে কম্পিউটার এসেছে এবং প্রথমে যে কম্পিউটার ছিল সেই কম্পিউটারের সাইজ হয়তো হিউজ একটা সাইজ, একটা বড় ঘরের মতো। তারপর সেটা আস্তে আস্তে ধীরে ধীরে ছোট হতে শুরু করেছে। ছোট হতে হতে এমন একটা জায়গায় এসেছে যে আজকে আমরা একটা বড় কম্পিউটার থেকে ছোট কম্পিউটার থেকে যেটাকে আমরা ডেস্কটপ বলি, ডেস্কটপ থেকে ল্যাপটপ, ল্যাপটপ থেকে পামটপ থেকে আমাদের হাতে আজকে চলে এসেছে স্মার্টফোন। মানে একটা ফোনের মধ্যে সবকিছু। এখানে আপনি ঘড়ি দেখতে চাইলে ঘড়ি দেখতে পারবেন, ফটো তুললে ক্যামেরা হিসেবে ইউজ করা যায়, ক্যালকুলেটর হিসেবে ইউজ করা যায়। তো ছোট্ট একটা ফোন, ছোট্ট একটা স্মার্ট ডিভাইস, যার মধ্যে হাজার রকম জিনিস ওর মধ্যে আমরা রাখতে পেরেছি। তো এটা হচ্ছে ইভলিউশন অফ কমিউনিকেশন। তো এবং ইন ফিউচার যেটা নিয়ে কাজ চলছে সেটা হচ্ছে যে 3D হলোগ্রাম এবং টেলিপ্যাথি। মানে আমি হয়তো কারোর জন্য কিছু ভাবছি, সেটা তার কাছে গিয়ে সিগন্যাল হিসেবে পৌঁছাবে। তো সেই জিনিসটা নিয়ে অ্যাকচুয়ালি এখন কাজ চলছে। তো খুব বেশি দিন হয়তো নেই, এই জায়গায় চলে যাবে, তখন আমাদের মোড অফ কমিউনিকেশন হয়তো আরো বেশি চেঞ্জ হতে থাকবে। এইগুলো আমি এই কারণেই বলছি, একটাই কারণ, সেটা হচ্ছে কমিউনিকেশনটাকে বোঝা এবং কমিউনিকেশনটাকে প্রপারলি যদি আমরা বুঝতে পারি, তারপরে আমরা যখন টেক্সট নিয়ে আলোচনা করব সেটা অনেক বেশি সহজ হবে বুঝতে। এরপরের স্লাইডে আমি চলে যাই, সেটা হচ্ছে যে কমিউনিকেশন প্রসেস। কমিউনিকেশন প্রসেসটা কি? কমিউনিকেশন প্রসেসটা আমাদের খুব ভালো করে বোঝা দরকার। যদি কমিউনিকেশন প্রসেসটা আমরা খুব ভালো করে বুঝতে পারি, তাহলে কিন্তু প্রত্যেকটা কাজ আমাদের জন্য খুব সহজ হয়ে যাবে যখন আমরা কারোর সঙ্গে কমিউনিকেট করব। এটা কেন বলছি? কেন এই কারণেই বলছি যে কমিউনিকেশন প্রসেসের মধ্যে দুজন লোক দরকার। একজন হচ্ছে সেন্ডার আর একজন হচ্ছে রিসিভার। সেন্ডারের কাজ কি? সেন্ডারের কাজ হচ্ছে সেন্ডার সেন্ড দ্য মেসেজ টু দ্য রিসিভার। সেন্ডার রিসিভারকে মেসেজ পাঠাবেন। তাহলে রিসিভার কি করবেন? সে মেসেজটা রিসিভ করবেন। যেমন আমরা একটা কাউকে হোয়াটসঅ্যাপে কিছু পাঠাতে হলে আমি যেটা পাঠাচ্ছি উনি ওটা রিসিভ করে পড়বেন এবং আমি এক্সপেক্ট করবো তিনি আমাকে আবার কিছু ফিডব্যাক দেবেন। তো সেন্ডারের কাজ হচ্ছে সেন্ড আ মেসেজ টু দ্য রিসিভার। রিসিভারের কাজ কি? রিসিভারের কাজ হচ্ছে যে ওটাকে কম্প্রিহেন্ড করা, ওটাকে ডিকোড করা, মানে ওটার মিনিংটাকে এক্সট্রাক্ট করা। এবার এটা খুব প্রসেসটা হচ্ছে এরকম, আমি হচ্ছে সেন্ডার, আমি একটা মেসেজ হয়তো কাউকে দিতে চাই। তো আমি কি মেসেজ দিতে চাই? আমি হয়তো হোয়াটসঅ্যাপেই দিতে চাই। তো হোয়াটসঅ্যাপে আমি কি দিতে চাই, প্রথমে আমাকে সেটা ভাবতে হবে। এই যে ভাবা, এটাকে বলা হয় এনকোডিং। আমি এটাকে এনকোড করলাম। আমি হয়তো এনকোড করলাম যে এখন শুভ সন্ধ্যা, আমি সবাইকে শুভ সন্ধ্যা জানাচ্ছি। এই যে শুভ সন্ধ্যা জানাচ্ছি, আমাকে প্রথমে ভেবে নিতে হলো যে আমি শুভ সন্ধ্যায় কথাটা বলবো। এটা হচ্ছে এনকোড করা। এনকোড করার পর যেটা যাচ্ছে সেটা হচ্ছে মেসেজ। মেসেজ যেটা যাচ্ছে, মেসেজটা যখন রিসিভারের মোবাইলে হয়তো পৌঁছলো, রিসিভার ওরা কি করলেন, মানে গ্রহীতা কি করলেন, ওটা
ওটা ডিকোড করবেন, উনি ওটা পড়ে মানে বোঝার চেষ্টা করবেন। এবার ধরুন আমি যাকে পাঠিয়েছি উনি হয়তো বাংলা বা ইংলিশ হয়তো জানেনই না, আমি হয়তো বাংলা ভাষায় পাঠিয়েছি, বাংলা ল্যাঙ্গুয়েজে কোনো একটা মেসেজ পাঠিয়েছি, উনি হয়তো বাংলা জানেনই না, তাহলে উনি কোনোভাবেই ওটা ডিকোড করতে পারবেন না। একই রকম ভাবে আমি হয়তো উনি উনি হয়তো তামিল ভাষা জানেন, একই রকম ভাবে আমি কিন্তু তামিলে আমি ভেবেছি যে এটা এনকোড করেছি যে আমি ওনাকে বলবো যে শুভ সন্ধ্যা, কিন্তু আমি তামিল ভাষায় সেটাকে মেসেজটাকে পাঠাতে পারিনি, তাহলে আমি ওটা প্রপারলি এনকোড করে ওটাকে মেসেজ হিসাবে পাঠানোতেও আমি পারিনি। এরপর যে ডিকোড, এবার ধরে নিলাম যে উনি ডিকোড করতে পেরেছেন, যে শুভ সন্ধ্যা আমি বলেছি, উনি ওটা মানে বুঝতে পেরেছেন। এবং ডিকোড করার পর নর্মালি আমরা কি এক্সপেক্ট করি, আমি কাউকে কোনো একটা মেসেজ যখন পাঠাই উনিও কিছু একটা ফিডব্যাক দেবেন, তাহলে উনি একটা ফিডব্যাক দিয়েছেন। এই যে সেন্ডার সেন্ড দ্য মেসেজ টু দ্য রিসিভার, রিসিভার রিসিভ ইট অ্যান্ড প্রসেস ইট অ্যান্ড গিভ আ ফিডব্যাক টু দ্য সেন্ডার, এই যে কমপ্লিট সাইকেল, এই সাইকেলটা বা প্রসেস, এই প্রসেসটাকে আমরা বলি কমিউনিকেশন প্রসেস। এবার এখানে একটা জিনিস যা দেখা দরকার, সেটা হচ্ছে আমাদের এই মেসেজ যাওয়া এবং আসার জন্য কিন্তু একটা চ্যানেল দরকার। যেমন এখন আমি যে চ্যানেলের কথা বলছি সেটা হচ্ছে যে আপনার 4G চ্যানেল, 4th জেনারেশন একটা মোবাইল টেকনোলজি বা এই টেকনোলজির আমি চ্যানেলের মধ্যে আমি কথা বলছি এবং আপনারা সেই আমার কথা আপনারা শুনছেন, আপনারা কোনো কিছু বললে আমিও সেটা শুনতে পাবো, এই চ্যানেল দরকার। এবার সাপোজ ধরুন আমি একটা বাচ্চার সঙ্গে কাজ করছি, তো বাচ্চাকে আমি যখন কোনো কথা বলছি তাহলে সেটা সেই মুহূর্তে সামনের সামনে যখন আমরা বলছি তখন সেটা কি হচ্ছে, সেটা এয়ার মিডিয়াম মানে বায়ু মাধ্যম, সেটা চ্যানেল হিসাবে কাজ করছে। এবার এইখানে আমার একটা স্লাইডে একটা জায়গায় দেখুন নয়েজ লেখা আছে। তো আমরা যখন একটা বাচ্চাকে নিয়ে কাজ করি তখন আমাদের এই ফ্যাক্টরটাকে মাথায় রাখা দরকার, যখন নয়েজ এই একটা জিনিস সেটা যেন কম থাকে। কারণ হচ্ছে এইটা যদি বেশি থাকে তাহলে খুব স্বাভাবিক আমরা ঠিক করে শুনতে পাবো না, আমরা ঠিক করে না শুনতে পারলে আমরা ঠিক করে প্রসেস করতে পারবো না। এমনিতেই আমরা যেসব বাচ্চা নিয়ে কাজ করি তারা কিন্তু এমনিতেই ওরা একটা নিজের জগতেই থাকতে চায়, সেভাবে কমিউনিকেট করতে চায় না, ওদের সোশ্যালাইজেশন একটা প্রবলেম আছে, কমিউনিকেশন একটা প্রবলেম আছে, সেখানে যদি নয়েজ মাঝখানে আবার ঢুকে যায় তাহলে সেই প্রবলেম আরো বাড়তে পারে। তো নয়েজ একটা এই এটাও দেখে নাও যে নয়েজ কোনোভাবে যেন ইন্টারফেয়ার ওখানে না করে। যেমন ধরুন আমরা যদি বাজারে গিয়ে কোনো কথা বলি মোবাইলে, তো খুব স্বাভাবিকভাবেই মার্কেটের মধ্যে যে শব্দ নয়েজ থাকে, অসুবিধার সৃষ্টি। আচ্ছা আমি একটা রিকোয়েস্ট করছি, মাঝে মাঝে না কেউ একটু বলবেন, নাহলে আমি বুঝতে পারছি না, হ্যাঁ হ্যাঁ একদম একদম আমি আছি বলার জন্য। ঠিক আছে, কেমন একটা লাগছে যে আমি মন দিয়ে শুনছি। না না, আর আমাদের সাথে প্রচুর লোক দেখছে, আসলে জুমে এটা বোঝা যায় না, আমার সাথে মোবাইল রাখা আছে, সব প্যারেন্টরা খুব আগ্রহ নিয়ে দেখছে, আমি মন দিয়ে শুনছি, কেন কি আমি রেডি হচ্ছি যে এখানে যে কোশ্চেন গুলো এসছে ওগুলো আমি করব, আমাকেও তো বুঝতে হবে, আমি মন দিয়ে শুনছি, ভালো করে বোঝার চেষ্টা করছি। থ্যাংক ইউ। আর সবাইকেই বলবো যে কিছু মাঝে মাঝে কিছু করে হয়তো চ্যাট বক্সে লিখবেন, আপনি মাঝে মাঝে ওই জায়গাগুলো একটু বলবেন, ঠিক আছে? হ্যাঁ শিওর। তো কমিউনিকেশন, আই হোপ কমিউনিকেশন প্রসেসটা বোঝা গেছে। এরপর হচ্ছে যে এরপর খুব একটা ভাইটাল জায়গায় আমি আসি, যেটা খুব কি বলবো, খুব একটা ধ্রুব সত্য, অথচ আমরা এটা কোনোভাবে অ্যাকসেপ্ট করতে পারি না। একটা জিনিস হচ্ছে যে এবার আমরা যে কমিউনিকেশনটা নিয়ে বললাম, কমিউনিকেশন নিয়ে আমরা যেটা বললাম সেই ক্ষেত্রে আরেকটু বলে নিই, সেটা হচ্ছে কমিউনিকেশন নর্মালি দুরকম হয়, একটা হচ্ছে ভার্বাল কমিউনিকেশন, একটা নন ভার্বাল কমিউনিকেশন। ভার্বাল কমিউনিকেশন হচ্ছে যে ক্ষেত্রে আমরা মোড অফ কমিউনিকেশন হচ্ছে স্পিচ, নন ভার্বাল হচ্ছে মোড অফ কমিউনিকেশন অন্য কিছু হতে পারে, সেটা হচ্ছে ইমেল, চ্যাট, হোয়াট এভার, রিটেন ল্যাঙ্গুয়েজ, সাইন ল্যাঙ্গুয়েজ, সিম্বল, জেস্টার, হোয়াট এভার, বিভিন্ন জিনিস হতে পারে। এরপর আমি ডাইরেক্টলি কমিউনিকেশন প্রবলেম বলতে নিউরো ডেভেলপমেন্টাল ডিসেবিলিটি বা এই সেগমেন্টে বা পিডিয়াট্রিক ডেভেলপমেন্টাল ডিসেবিলিটি এবং আরও করলে অটিজম স্পেকট্রাম ডিসঅর্ডার বা অন্য কোনো ডেভেলপমেন্টাল ডিসঅর্ডার, তাদের জায়গায় আমি এসে বলি সেখানে যে কমিউনিকেশন প্রবলেম থাকে এবং সেটা সত্যি খুব পেইনফুল ফর আস। আমরা কেউই চাই না যে কোনো বাচ্চাই আজকের দিনে পিছিয়ে পড়ুক, কোনো বাচ্চাই আর তার চারপাশে যে বাচ্চারা আছে তাদের থেকে কোনোভাবেই পিছিয়ে পড়ুক, সেটা আমরা চাই না।
কিন্তু এটা প্রকৃতির একটা নিয়ম, সেটা কোনোদিনই সম্ভব না যে যেমন একটা সম্ভব না যে সারা পৃথিবীতে সবাই কোটিপতি হবে, সেটা যেমন সম্ভব নয় সেরকম একইভাবে সত্যি সব কথা। বাচ্চাই যে একই রকম হবে সেটাও সম্ভব নয়। প্রত্যেকটা বাচ্চাই এক একটা বাচ্চাই হচ্ছে এক একটা কোনো বাচ্চা কিন্তু রোবট নয়, মানে আমরা কখনো উই ক্যানট এক্সপেক্ট যে প্রত্যেকটা বাচ্চাকে রোবট বানাবো, সেটা আমরা কোনোদিন এক্সপেক্ট মানে করতে পারি না। সবাই একই ছাঁচে ঢালা ব্যবহার করবে, মানে একটা একদমই একই তাই, রকম। একই রকম নয়। একই রকম ভাবে এই বাচ্চাদের যখন কমিউনিকেশন প্রবলেম থাকে, তো সেখানে কমিউনিকেশন প্রবলেম থাকা অটিস্টিক চাইল্ড বাচ্চাদের যখন কমিউনিকেশন প্রবলেম থাকছে এবং তার যে ম্যানেজমেন্ট বা ট্রিটমেন্টের জায়গা, সেখানে প্রত্যেকটা বাবা মা যেটা চান বা প্রত্যেকটা কেয়ার গিভার পেরেন্টস যাই বলুন যেটা চান সেটা হচ্ছে যে এই ম্যানেজমেন্ট বা ট্রিটমেন্ট মেথড ইট শুড বি কুইক। হ্যাঁ, মানে এটা যেন আমাদের একটা কোনোভাবেই বছরের পর বছর আমি থেরাপি নিচ্ছি আর হ্যাঁ। কত থেরাপি নেবো আর কত থেরাপি নেবো, এই জিনিসটা যেন না থাকে। তারপরে সেকেন্ড হচ্ছে যে এফেক্টিভ ইন অল চিলড্রেন, যে ধরুন আমি পিক্স একটা বাচ্চার জন্য খুব এফেক্টিভ হলো, কিন্তু হতেই পারে এটা অন্য একটা বাচ্চার জন্য এফেক্টিভ নয়। এবিএ মেথড একটা বাচ্চার জন্য এফেক্টিভ আর একটা বাচ্চার জন্য এফেক্টিভ নয়, হতেই পারে। কিন্তু আমরা চাই, আমরা দেখবেন সবসময় পেরেন্টসরা কম্পেয়ার করি একটা বাচ্চা আরেকটা বাচ্চা, ও আচ্ছা আচ্ছা তোমার এটা আচ্ছা তুমি কি করছো বলো তো, কোন টেকনিকে করাচ্ছ, কার কাছে করাচ্ছ, কিভাবে করাচ্ছ। বাট এটাও বুঝতে হবে যে এফেক্টিভনেসটা কিন্তু সব বাচ্চার ক্ষেত্রে একই রকম হয় না। আর স্যার এখানেই বোধহয় স্পেশালিস্টের একটা ভূমিকা থাকে, মানে সবকিছু নিজেরা বোঝা সম্ভব। স্পেশালিস্টের একটা অবশ্যই ভূমিকা তো অবশ্যই থাকে, কারণ এবং সব থেকে বড় কথা সেখানে হচ্ছে যে আমরা যেটা নিয়ে কাজ করি, মানে হচ্ছে এই যে বাচ্চাদের নিয়ে কাজ করছি, এই ফিল্ডে যেটা কাজ করি, এই ক্ষেত্রে কিন্তু একটা ইনজেকশন দিলাম, একটা ওষুধ দিলাম, কিউর হয়ে গেল, জ্বর হয়েছে প্যারাসিটামল দিলাম, নট লাইক দ্যাট। এটা কিন্তু পিওরলি মেডিকেল মডেল। আমরা কিন্তু পুরোপুরি মেডিকেল মডেলে কাজ করতে পারি না, যদি করি তাহলে সেটা কোনোদিনই সাকসেসফুল হবে না। আমাদেরকে সোশিও মেডিকো মডেলে কাজ করতে হয়, মানে মেডিকেল মডেলের সঙ্গে সোশ্যাল মডেলকে আমরা যদি পাঞ্চ না করতে পারি তাহলে কিন্তু উই ক্যানট গেট সাকসেস। তো কখনো কখনো এমনও হয় যে একটা বাচ্চার পুরো বাড়ির রুটিন বা প্ল্যান আমাদের নিতে হয় এবং সেখানে কোন কোন জায়গায় আমরা কিভাবে কোনটা ফিট করবো সেটাও জানতে হয়। তো প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল প্ল্যান, ইন্ডিভিজুয়াল প্রোগ্রাম আলাদা হয়। আমি এবার বেশি করছি না, পরে আমি চলে যাচ্ছি। সেটা হচ্ছে কিউরেটিভ, মানে রাদার দ্যান জাস্ট ইমপ্রুভিং সিমটম। মানে আমরা চাই যে আমার বাচ্চাদের সমস্যা সেটা যেন পুরোপুরি ঠিক হয়ে যায়, ইমপ্রুভ করুক, সেটার জায়গায় আমরা চাই যে কিউর হোক। বাট এখনো পর্যন্ত টিল নাও বিভিন্ন স্টাডিজ চলছে, কিন্তু কিউরের জায়গায় কিন্তু এখনো কোনো আশার বাণী কিন্তু আমরা পাইনি। ফোর্থ পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে ইজি টু অ্যাডমিনিস্টার। মানে আমি আমার সারাদিন মোবাইল নিয়ে হোয়াটসঅ্যাপ করবো, ফেসবুক করবো, অথচ বাচ্চা একটু আধ ঘন্টা কাজ করবো, বাচ্চা যেন তাড়াতাড়ি ইমপ্রুভ করে, এটাও কিন্তু তাই নয়। একই রকম ভাবে আমরা যারা স্পিচ প্যাথোলজিস্ট বা অন্য কোনো হেলথ ওয়ার্কার, ওনারাও যে চান যে আমি জাস্ট এই কাজটা বলে দেবো, এটা করে দেবো, আমি অত টাইম লাগাবো না, আমি অত এফার্ট দেবো না এবং খুব তাড়াতাড়ি ইমপ্রুভমেন্ট পাবো, সেটাও ইনস্ট্যান্ট নুডলসের মতো রেডি হয়ে যাবে। একদমই তাই। মানে কোনোভাবে এটা কিন্তু সম্ভব না। এটা কিন্তু প্লেনে রেডি টু ইট প্লেনেই পাওয়া যায় বা আমরা খেতে পারি, বাট সেটা এই ক্ষেত্রে সম্ভব নয়। ফিফথ পয়েন্ট যেটা, সেটা হচ্ছে রিস্ক ফ্রি, নো সাইড এফেক্ট। আমি যেগুলো করাবো সেটা যেন কোনো রকম রিস্ক না থাকে, এটা কিন্তু এটাও আমরা কিন্তু চাই। কিন্তু দুর্ভাগ্যজনকভাবে কোনো জিনিসই আজকের দিনে কিন্তু রিস্ক ফ্রি বলে কোনো জিনিস কিন্তু আমাদের এখানে হয় না। ঠিক আছে, সেটা যেটাই হোক, যে আমরা এই যে থেরাপি, স্পিচ থেরাপি হচ্ছে, অকুপেশনাল থেরাপি হচ্ছে বা অন্যান্য যে থেরাপি হোক, রিস্ক ফ্রি বলে কিন্তু কোনো জিনিস আমাদের হয় না। এই কারণেই যে কোথাও না কোথাও কোনো একটা জিনিস আমাদেরকে হারাতে হয়। আমি যেমন ধরুন যে একটা টাইম এফেক্ট, টাইম ডিউরেশন, একটা বাচ্চার জন্য ফার্স্ট 3 years অফ লাইফ আমরা বলি ক্রিটিক্যাল পিরিয়ড। মানে এটা হচ্ছে যে নিউরোপ্লাস্টিসিটি সব থেকে বেশি থাকে, তো হয়তো আমরা সেই টাইমটা হারিয়ে ফেলছি। এবং সঙ্গে সঙ্গে পয়সা তো অবশ্যই, পয়সা তো আমাদের খরচ হয়, এবং এরকম বিভিন্ন ফ্যাক্টর আছে। একদম যে রিস্ক ফ্রি কোনো জিনিস হয় সেটা নয়। তো তার জন্য কোনো নন এভিডেন্স বেস থেরাপি বা নন এভিডেন্স বেস কোনো ট্রিটমেন্ট আমাদের কিন্তু হচ্ছে কিনা, আমরা করাচ্ছি কিনা সেটাও দেখা দরকার। তো তার জন্য এফডিএ, মানে যেটা ফুড অ্যান্ড ড্রাগ অ্যাডমিনিস্ট্রেশন, মানে যেটা ইউএস এর যারা অ্যাপ্রুভাল দেয় বিভিন্ন টেকনিক বা মেথডসে,
তারা কিন্তু যে টেকনিক দেখে সেটাকে বলা হয় ব্লাইন্ড ফোল্ড টেকনিকের মধ্যে দিয়ে যে রিসার্চগুলো হয় সেগুলোকে ওরা অ্যাপ্রুভাল দেয়। এটা খুব ইজিলি বোঝা সম্ভব আমাদের করোনার ভাইরাস নিয়ে, করোনার ভাইরাস বলছে ভ্যাকসিন নিয়ে। সেটা হচ্ছে যে একটা ভ্যাকসিন কাকে দেওয়া হচ্ছে, কাকে প্লেসিবো দেওয়া হচ্ছে, মানে ভ্যাকসিনের জায়গায় অন্য কিছু দেওয়া হচ্ছে, সেটা কিন্তু যিনি দিচ্ছেন, যে ডাক্তারবাবু দিচ্ছেন, আর যারা পাচ্ছেন তারা কিন্তু কেউই জানবে না। তারপরে কিন্তু প্রত্যেকে নাম্বারিং করা থাকে, কিন্তু তারপরে দেখা হয়, এফেক্টটা দেখা হয়। তো এইরকম মেথডের মধ্যে দিয়ে এই টেকনিকগুলো কোনটা এফেক্টিভ কোনটা ইনএফেক্টিভ মানে সেগুলো দেখা হয়। লাস্ট ওয়ান যেটা, সেটা হচ্ছে ইনএক্সপেন্সিভ, যে কস্ট উড বি মিনিমাল অর ফ্রি। আমরা অনেক সময় এটাও চাই যে আমরা যে টেকনিক বা মেথড যেগুলো করাচ্ছি সেগুলো হয়তো খুব মিনিমাল ফ্রিতে পাওয়া যায়। কিন্তু এই যে 6টা পয়েন্ট, এগুলো হচ্ছে সত্যি কথা বলতে এগুলো কিন্তু আমাদের অ্যাভয়েড করে চলতে হবে। তার কারণ হচ্ছে আজকের দিনে পৃথিবীতে কোনো জিনিসই কেউ যদি ফ্রি বলে কোনো জিনিস হয় না। আমরা যে নিঃশ্বাস নিই তার বিনিময়ে আমাদের নিঃশ্বাস ছাড়তে হয়। তো আমরা যে নিঃশ্বাস নিচ্ছি তার সঙ্গে সঙ্গে আমাদের নিঃশ্বাস ছাড়তে হচ্ছে। আমি যেটা নিচ্ছি আমাকে প্রকৃতিতে আবার কিছু ছাড়তে হচ্ছে, অক্সিজেন নিচ্ছি, কার্বন ডাইঅক্সাইড ছাড়তেও হয়। তো গিভ অ্যান্ড টেক পলিসি কোথাও কোনো রকম ভাবে ফ্রি একদম, এবং কোনো এবং সেখানে আমরা চলে যাচ্ছি বা কিছু করছি, সেই জায়গায় আমাদের অ্যালার্ট থাকা উচিত। আচ্ছা, হোয়াট নেক্সট, এই জায়গা এই স্লাইডের হচ্ছে যে এই কমিউনিকেশন মেথড যেটা যতটুকু বলেছি, এইটুকু জায়গায় যদি কোনো প্রশ্ন বা কিছু থাকে আপনি আমাকে এই জায়গায় বলতে পারেন, তারপর আমরা নেক্সট স্লাইডে আবার মুভ করব। শিওর স্যার, আমাদের এমনিতেও কিছু কোশ্চেন আছে, আমরা কি সেটা নেব? আসলে আমাদের অডিয়েন্সরা সবাই আছে ফেসবুকে, জুমে কেউ নেই, তো তারা তো আর সেইভাবে স্লাইডের হিসেবে চলবে না, কিন্তু কোশ্চেন অলরেডি আছে, আমরা সেটা একটু কয়েকটা নিয়ে নিই। হ্যাঁ, যদি টেক্স রিলেটেড হয় তাহলে ওইটা পরে নেব, বলবো যে কারণ আচ্ছা, টেক্সট রিলেটেড হলে পরে না, সবগুলো টেক্সট রিলেটেডই আছে, তো আমরা মনে হয় কন্টিনিউ করা উচিত, তাহলে পরে অনেকটা সময় পাবো। ঠিক। আচ্ছা, এবার চলে আসি যে হোয়াট ইজ টেক্স। তো টেক্স হচ্ছে পিকচার এক্সচেঞ্জ কমিউনিকেশন সিস্টেম। তো এটা একটা মেথড, এবং টেক্স ভালো কি খারাপ সেটা বিভিন্ন স্টাডি, সবাইকে স্টাডি করতে হবে, পড়তে হবে, দেখতে হবে। আমাকে যদি জিজ্ঞেস করা হয় আমি অবশ্যই বলবো যে পেক্সের অনেক ভালো জায়গা আছে, আবার কিছু উইকনেসও অবশ্যই আছে। সেটা অ্যাজ এ প্রফেশনাল আমার যেগুলো মনে হয় যে এইগুলো উইকনেস, সেগুলো অবশ্যই উইকনেস আছে। তো পেক্স প্রথম যিনি ডেভেলপ করেছিলেন তিনি হচ্ছেন অ্যান্ডি বন্ডি এবং লরি ফ্রস্ট, এবং ওনারা অ্যাকচুয়ালি স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট, এবং সেটা 1985-এ। পেক্স কিন্তু একটা সিস্টেমেটিক অ্যাপ্রোচ, এটা প্রচন্ড সিস্টেমেটিক অ্যাপ্রোচ। এখানে কি করা হয়, টিচেস ফাংশনাল কমিউনিকেশন দ্যাট ইজ ইমিডিয়েটলি ইউজফুল বাই এক্সচেঞ্জিং ভিজুয়াল সিম্বল ফর কমিউনিকেশন প্রসেস। মানে একটা কথা হয়তো আমরা অনেক সময় জেনে থাকবো, সেটা হচ্ছে যে আমরা কনফুসিয়াসের একটা কথা আছে যে টেল মি অ্যান্ড আই উইল ফরগেট, শো মি অ্যান্ড আই উইল রিমেম্বার, ইনভলভ মি অ্যান্ড আই উইল আন্ডারস্ট্যান্ড ফর এভার। মানে আমরা যে মুখে মুখে যে শেখাচ্ছি সেক্ষেত্রে কিন্তু আমরা খুব তাড়াতাড়ি ভুলে যাই। যখন আমরা কোনো ভিজুয়াল কিউজ আমরা দেখি, চোখে দেখি, সেটা কিন্তু আমরা অনেক বেশি মনে রাখি। এবং কোনো কাজের মধ্যে আমরা যখন কাউকে ইনভলভ করে দিই সেটা কিন্তু আমরা কোনোদিনও ভুলি না। এটা হচ্ছে কনফুসিয়াস বহুদিন আগে উনি বলেছিলেন। তো পেক্সের জায়গায় যদি আমরা এটা ফিট করি তাহলে কিন্তু কিছুটা মানে অনেকটাই। পেক্সে কি করা হয়, পেক্সে একটা হচ্ছে যে সিম্বল মানে পিকচার দেখিয়ে কমিউনিকেশন করা হয়, এবং অ্যাট দ্য সেম টাইম
আচ্ছা, কোনো নেটওয়ার্ক ইস্যুর জন্য শাহিদুল স্যারের কানেকশনটা লস্ট হয়েছে। আবার আমরা চেষ্টা করছি স্যারকে কানেক্ট করার। ততক্ষণ আপনাদের যা কোশ্চেন আছে সেটা আপনারা কমেন্ট বক্সে করতে পারেন, আমি দেখছি আবার স্যারকে কানেক্ট করার। সো প্লিজ বিয়ার উইথ আস, কোনো কানেক্টিভিটি ইস্যুর জন্য এই প্রবলেমটা হয়েছে। স্যার শোনা যাচ্ছে আমাকে? আমরা খুবই দুঃখিত, কেন টেকনোলজির ওপর আমাদের হাত নেই, কানেকশনের ওপরও না। তাই জন্য স্যারের একটু কানেকশন ডিসকানেক্ট হয়ে গেছিল। আপনারা প্লিজ সাথে থাকুন, খুব ভালো একটা আলোচনা হচ্ছে পেক্স নিয়ে এবং কমিউনিকেশন নিয়ে, তো আপনারা সাথে থাকুন, মুখ শুনুন। আচ্ছা, এবার শোনাও যাচ্ছে, দেখাও যাচ্ছে তো? ইয়েস স্যার। হ্যালো। হ্যাঁ স্যার, শোনাও যাচ্ছে, দেখাও যাচ্ছে। তো এক্সট্রিমলি সরি, এখানে একটু প্রবলেম হয়েছে কোনো কারণে। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে ফিল্ডস অফ অ্যাপ্লাইড বিহেভিয়ার অ্যানালিসিস প্লাস স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিক্যাল ডিফেক্টিভ মেথডস অফ টিচিং ফাংশনাল কমিউনিকেশন। মানে এবিএ মেথড বা অ্যাপ্লাইড বিহেভিয়ার অ্যানালিসিস যেটা আছে তার সঙ্গে আমাদের স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজির যে বিভিন্ন টেকনিক্স বা এর পেছনে বিভিন্ন থিওরি রুলস যেগুলো আছে তার কম্বিনেশন করেই কিন্তু পেক্সকে বানানো হয়েছে। স্লাইড মুভ করছে না কেন? স্যার একবার স্টপ শেয়ার করে আরেকবার শেয়ার করুন, তাহলে হয়তো হবে। কোনো কারণে নেটওয়ার্কের জন্য হচ্ছে। আচ্ছা, এখন কি দেখা যাচ্ছে? হ্যালো। হ্যাঁ স্যার, দেখা যাচ্ছে, স্ক্রিন শেয়ার হচ্ছে। হ্যাঁ, এরপর পরের স্লাইডে যেটা আসছি, এইটা হচ্ছে বোঝাটা সব থেকে বেশি দরকার। এটা হচ্ছে মোস্ট ইম্পর্টেন্ট পার্ট, যেটা পেক্সকে যদি বুঝতে হয় তাহলে আমাদেরকে পিরামিডকে বুঝতে হবে। একটা পিরামিডের যেমন দুটো পার্ট থাকে, একটা হচ্ছে বেস, একটা হচ্ছে যে পিরামিড। তো বেস যেটা থাকে সেটা একটা, আমাদের বেস যত স্ট্রং হবে তো তত বেশি আমরা একটা স্ট্রং কনস্ট্রাকশন বলুন বা ফাউন্ডেশন বলুন সেটা করতে পারবো। তো এই পিরামিডে দেখুন বেসে চারটে লাইন আছে। চারটে লাইনের শুরু যেটা সেটা হচ্ছে যে ফাংশন।
আমি শুরু করছি যে এটা হচ্ছে দ্য পিরামিড অ্যাপ্রোচ টু এডুকেশন। এক্ষেত্রে যে দুটো জিনিস দেখা হয়, এটা হচ্ছে বেস এলিমেন্ট অফ দ্য পিরামিড। এখানে এই 4টে পয়েন্ট আমাদের যেটা হাইলাইট করা হয় সেটা হচ্ছে হোয়াট টু টিচ, আমাদের কি টিচ মানে আমাদের কি শেখাতে হবে, অ্যান্ড হোয়াই স্টুডেন্ট লার্ন, এবং বাচ্চা কেন শিখবে। মানে আমি কিছু শেখাচ্ছি, কেন আমি ওটা শেখাবো এবং বাচ্চা কেন শিখবে। আমি কিছু শেখালেই তো বাচ্চা শিখবে তার তো মানে নেই, কিন্তু কেন শিখবে সেই ফাউন্ডেশন, সেই জায়গাটা তৈরি করা। প্রথম পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে ফাংশনাল অ্যাক্টিভিটিস বা ফাংশনাল অবজেক্টিভস। তো আমরা সবাই জানি যে আমরা যখন কোনো একটা কাজ করি, কোন একটা বাচ্চাকে ধরুন স্পিচ থেরাপি করছি বা অপারেশনাল থেরাপি করি অথবা স্পেশাল এডুকেশন হোয়াট এভার যাই করি না কেন, আমাদের কিন্তু একটা অবজেক্টিভ থাকে যে আমার বাচ্চাকে, যেমন একটা এক্সাম্পল আমি নিতে পারি, সেটা হচ্ছে যে একটা বাচ্চাকে আমি কালার শেখাবো। এইটা আমি এই কারণে নিলাম, এটা খুব কমন একটা অবজেক্টিভ, এবং দেখা যায় যে মাসের পর মাস কালার শেখানো হচ্ছে। একটা ব্লক বাচ্চার সামনে রাখা হয়েছে এবং বাচ্চাকে টেবিলে বা চেয়ারে বসানো হয়েছে বা ফ্লোর মাটি মানে ফ্লোরেই বসানো হয়েছে, তার সামনে একটা ব্লক রাখা হয়েছে এবং আমি হয়তো বাচ্চাকে কালার শেখাচ্ছি রেড অ্যান্ড ব্লু। তো বাচ্চাকে, আচ্ছা আমি তার মাঝে একটা জিনিস বলে নিই, আমি এর যে টেকনিক্যাল পার্ট যেগুলো আছে সেগুলো কিন্তু অত আমি ডিটেলসে যাব না, আমি এক্সাম্পল নিয়ে বলবো, তাহলে কিন্তু বুঝতে সুবিধা হবে। একদম স্যার, একদম। আমি শুধু এক্সাম্পল নিয়ে বলবো, কিন্তু তার পেছনে কি ব্যাকগ্রাউন্ড, কি থিওরি আছে, কি লজিক আছে সেটা আমি যাচ্ছি না, কারণ এত সময় নেই আমাদের কাছে। ঠিক। তো ফাংশনাল অবজেক্টিভ যেটা, সেটা ধরুন, এবার ধরুন যে একটা বাচ্চা, আমি একটা বাচ্চার নাম হচ্ছে গুনগুন, আমার একটা নাম মনে করলো গুনগুন। তো গুনগুন একটা 5 বছরের বাচ্চা। তো তাকে এখন শেখানো হচ্ছে কালার কনসেপ্ট, শেখানো হচ্ছে রেড অ্যান্ড ব্লু। তো বাচ্চাকে সামনে বসিয়ে আমি শেখাচ্ছি। বাচ্চাকে নর্মালি আমরা সবাই জানি কিভাবে শেখাই বা কি করে শেখানো উচিত, সেটা নর্মালি বলি টাচ দ্য রেড, টাচ দ্য ব্লু, বা লাল কালারটা দাও বা ব্লু কালারটা দাও, নর্মালি আমরা এইভাবে শেখাই। তো এইভাবে দেখা যাচ্ছে যে প্রতিদিন হয়তো শেখাচ্ছি, বাচ্চা হয়তো কিছুদিন পর ওটা শিখেও গেল যে এটা লাল, এটা নীল, এই যে জিনিস কনসেপ্ট যেটা, সেটা হয়তো ও শিখেও গেল। কিন্তু তার মানে কি এটা যে বাচ্চা যে শিখলো সেটা জেনারেলাইজ হয়ে যায় অন্যান্য জিনিসের সঙ্গে? মানে আমি যেটা বলতে চাইছি, এবার এই গুনগুনকে প্রতিদিন সকালবেলায় ঘুম থেকে ওঠার পর গুনগুনকে ব্রাশ করতে হয়। এবার ব্রাশ করতে হয়, ও জানে যে আমার ব্রাশ একটা জায়গায় থাকে, এবং খুব স্বাভাবিক প্রত্যেকটা বাড়িতেই আমাদের যতজন ফ্যামিলি মেম্বার্স ব্রাশ একটা জায়গাতেই থাকে, এবং আমরা সবাই আমাদের নিজেদের ব্রাশের কালার দেখে কিন্তু আমরা ব্রাশকে মানে বুঝতে পারি যে এটা আমার ব্রাশ, এইটা মায়ের ব্রাশ, এটা বাবার ব্রাশ, আমরা কিন্তু কালার দেখে বুঝতে পারি। তো আমি একটা বাচ্চাকে, ধরুন গুনগুনকে, আমি এই যে নর্মাল যে ট্র্যাডিশনাল মেথডে যে শেখালাম যে এটা হচ্ছে রেড, এটা হচ্ছে ব্লু, ওই বাচ্চা, ওই গুনগুন কি সকালবেলায় উঠে ওর ব্রাশ যদি রেড হয়, ওর মা যদি বলে তুমি তোমার ব্রাশ রেড, তুমি নিয়ে এসো, বাচ্চা কি সেটা আনতে পারে? নর্মাল আমাদের এক্সপেরিয়েন্স কি বলে? না স্যার, পারে না। মানে আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, পারে না। হ্যাঁ, নর্মালি কিন্তু পারে না। এইখানে হচ্ছে পেক্সের ডেভিয়েশন। মানে পেক্স কি করে, পেক্স কিন্তু যে অবজেক্টিভস বা যেটা টার্গেট, সেটা কিন্তু এইরকম ভাবে সিলেক্ট করে না। পেক্স সিলেক্ট করে ফাংশনাল অ্যাক্টিভিটিস, ফাংশনাল অবজেক্টিভস। আমি যদি এই জিনিসটা গুনগুনের সঙ্গে পেক্স মেথডে আমি করাই, তাহলে আমি কেমন করে করাবো? আমি তাহলে বাচ্চাকে সকালবেলায় এভাবেই শেখাবো যে তুমি, যদিও পেক্সের ফেজ যেটা আছে সেটা কিন্তু আমি এখন যেটা বলছি সেটা কিন্তু তার সঙ্গে মিলবে না, কারণ এটা হচ্ছে যে ফাউন্ডেশন। পেক্সের ফেজ যেগুলো আছে সেটা কিন্তু পরবর্তীকালে আছে, কিন্তু পেক্স কিভাবে কোন প্রিন্সিপালের উপর চলে সেই প্রিন্সিপালটা কিন্তু আমি বলছি। তো তার জন্য এই এক্সাম্পল কিন্তু পরবর্তীকালে ওই এক্সাম্পলের সঙ্গে গুলিয়ে ফেলবেন না বা কোরিলেট করবেন না, ঠিক আছে? একটা জায়গায় আমি একটু বলে দিলাম। তো এই ক্ষেত্রে গুনগুনকে আমি ফাংশনাল কমিউনিকেশন অ্যাক্টিভিটিস কি শেখাবো। আমি ফাংশনাল অ্যাক্টিভিটিস, আমার টার্গেট থাকবে যে আমি সকালবেলায় উঠে ওকে রেড কালারের ব্রাশটা শেখাবো। আমি কি বলবো গুনগুনকে, গুনগুন তুমি যাও, তোমার ব্রাশটা তুমি চুজ করো, ঠিক আছে? এবং ওকে ওর যে কালার রেড কালার, সেই কার্ডটা ওকে দেখিয়ে এটা হচ্ছে তোমার ব্রাশ, এটা হচ্ছে বাবার ব্রাশ, এটা হচ্ছে মায়ের ব্রাশ, তুমি রেড কালারটা তোমারটা তুমি নিয়ে এসো।
আচ্ছা তুমি মায়ের ব্রাশটা নিয়ে এসো, তুমি বাবার ব্রাশটা নিয়ে এসো, অটোমেটিক্যালি গুনগুন কিন্তু যে কালার, কয়েকদিন পর দেখবেন যে নিজের ব্রাশটাও কিন্তু আনতে পারছে, বাবার ব্রাশটা কিন্তু আনতে পারছে, মায়ের ব্রাশটা কিন্তু আনতে পারছে। এইভাবে ওই যে নিজের ব্রাশটা নিয়ে আসতে পারলো, দ্যাট মিনস শি নোজ কালার অফ হার ব্রাশ, রেড কালারটাও জানতে পারে। তো পেক্সে যখন টার্গেট করা হয়, পেক্সের অবজেক্টিভ যেটা হয়, সে অবজেক্টিভ হচ্ছে ফাংশনাল অবজেক্টিভস। ট্র্যাডিশনাল অবজেক্টিভস নিয়ে কিন্তু পেক্স কাজ করে না। আমি একই ওয়েতে করব, আমার ল্যাঙ্গুয়েজ বা স্পিচ ল্যাঙ্গুয়েজের জায়গায় যদি আমি বলি, স্পিচ অ্যান্ড ল্যাঙ্গুয়েজের যতগুলো এরিয়া আছে, ফোনোলজি, মরফোলজি, সিম্যান্টিক্স, সিনট্যাক্স, ঠিক আছে, প্র্যাগম্যাটিক্স, মেটালিঙ্গুইস্টিক্স, মানে যত যা জিনিস আছে প্রত্যেকটাকে আমি কাজ, ওই টার্গেট আমার যে একটা সিস্টেমেটিক মেথড আছে সেই মেথড অনুযায়ী করব, কিন্তু আমার অবজেক্টিভ যেটা হবে সেটা কিন্তু ফাংশনাল অবজেক্টিভস হবে, ট্র্যাডিশনাল অবজেক্টিভস হবে না। আমার এই এক্সাম্পলটা কি বোঝা গেছে? একদম স্যার, পরিষ্কার। আশা করছি যারা লাইভে শুনছেন তারা, তাদের কাছে পরিষ্কার। আপনাদের যদি কোনো ডাউট থাকে কমেন্টে লিখুন, যে এই জায়গাটা আরেকবার বললে ভালো, তাহলে আমরা পরে আবার যখন চলতে চলতে কোশ্চেনটা নিয়ে স্যারের কাছে যাব। যে হ্যাঁ, কারণ আমরা ব্রাশ বা কালারের এই একটা বাচ্চাকে মাসের পর মাস একটা জায়গায় বসিয়ে টেবিলে লাল বা নীল শেখাচ্ছি, তার থেকে আমরা যদি এটা ফাংশনাল কমিউনিকেশনের জায়গায় শেখাই, তাহলে কি হয়, ওর বাচ্চার কনসেপ্ট যে এই যে সিম্বল, ব্রাশ কালারের সঙ্গে এই কালার যে শব্দ, এই যে ল্যাঙ্গুয়েজ, সেইটার কোরিলেশন, মানে সেইটা ডেভেলপ করে, বাচ্চা সেলফ ডিপেন্ডেন্ট হয়, এবং তার সঙ্গে কমিউনিকেশনটা ডেভেলপ করে, ইমপ্রুভ করে, এবং সোশ্যালাইজেশন মানে কমিউনিকেশন উইথ সোশ্যাল ইন্টারাকশন সেটাও কিন্তু ডেভেলপ করে, যেটাকে আমরা টার্ন টেকিং বলি। তো তার জন্য এটা কিন্তু অন্য থেকে পেক্সের এই মেথডের জায়গাটা একটু আলাদা। সেকেন্ড পয়েন্ট যেটা আছে সেটা হচ্ছে পাওয়ারফুল রিইনফোর্সমেন্ট সিস্টেম। আমরা নিচে নিশ্চয়ই পিরামিডের পরের যেটা দেখতে পাচ্ছি, পাওয়ারফুল রিইনফোর্সমেন্ট সিস্টেম। Reinforcer for completing action that should be natural. আমরা কিন্তু রিইনফোর্সমেন্ট দিই বাচ্চাকে, কিন্তু সেটা কিন্তু ন্যাচারালি আমরা এটা কি কতটা ওর এফেক্টিভ, কতটা ন্যাচারাল, সেটা কিন্তু আমরা অ্যাসেস করি না। পেক্সের জন্য শুধুমাত্র রিইনফোর্সমেন্ট প্রত্যেকটা আলাদা আলাদা টেকনিকের জন্য, আলাদা মেথডের জন্য সিলেক্ট করার জন্য আলাদা করে অ্যাসেসমেন্ট করা হয়, যে ওই বাচ্চার জন্য ওই কোন রিইনফোর্সমেন্ট আমি দেবো। তো আমি একটা জাস্ট এক্সাম্পল দিচ্ছি, তাহলে এটা খুব ক্লিয়ার হবে। আমরা সবাই জানি যে আমাদের বাচ্চারা বাইরে যেতে খুব ভালোবাসে, বাড়িতে থাকতে কেউই ভালোবাসে, শুধু বাচ্চারা কেন, আমরাও বাইরে ঘুরতে, বাইরে ঘুরতে খুব ভালোবাসি, সবাই ভালোবাসে। তো আমি আবার সেই গুনগুনের কথায় আসি। গুনগুন বাইরে বেরোতে খুব ভালোবাসে, ও বিকেলবেলা হলেই দরজার দিকে দৌড়ে যায়, বাইরে দরজা খোলা থাকলে বাইরে বেরিয়ে যেতে চায়। আমরা এই গুনগুনের এবার আমরা একটা টার্গেট নিলাম, আমরা একটা ফাংশনাল অবজেক্টিভ কি, বাচ্চা গুনগুনে ও জুতো পরবে, জুতোর ফিতেও লেস লাগাবে, হ্যাঁ নিজে বাঁধবে, এটা হচ্ছে আমাদের টার্গেট। তাহলে আমরা এখানে রিইনফোর্সার যেটা, সেটা আমরা খুব ন্যাচারাল ওয়েতে যদি সিলেক্ট করি, বাচ্চা যখনই বেরিয়ে যাবে, বাচ্চা বলবো তুমি তো জুতো না পরে যাচ্ছ, তুমি তো আগে জুতোটা পরবে, তারপর তো তুমি বাইরে যাবে। এইটা হচ্ছে খুব ন্যাচারাল একটা রিইনফোর্সার ফর গুনগুন। ও কি করবে, সঙ্গে সঙ্গে ভেতরে আসবে, ও তো বাইরে যেতে হবে, এটা ওর কিন্তু নিজের চাহিদা, ওটা একটা নিজের চাহিদা, ঠিক আছে, এটা ভেতর থেকে আসছে যে আমাকে বাইরে যেতে হবে। ও সঙ্গে সঙ্গে আসবে, সঙ্গে সঙ্গে এসে কিন্তু জুতোটা নেবে, জুতোটা নিয়ে জুতোটা পায়ে দিয়ে যাওয়ার চেষ্টা করবে। তখন ওকে আবার বলাবে না না না, তুমি তো জুতোটা ফিতে লাগাবে তারপর তো যাবে, নাহলে আমরা কি করে যাবো। এটা কিন্তু ওর জন্য খুব একটা ভালো রিইনফোর্সের কাজ করবে, এবং ও কিন্তু খুব তাড়াতাড়ি জুতো লাগানোর ফিতে শিখতে পারবে। তো এটা হচ্ছে সেকেন্ড পয়েন্ট, পাওয়ারফুল রিইনফোর্সমেন্ট সিস্টেম। থার্ড পয়েন্ট যেটা, সেটা হচ্ছে যে কমিউনিকেশন অ্যান্ড সোশ্যাল স্কিলস, যেটাকে আমরা এখানে লিখেছি ফাংশনাল কমিউনিকেশন, এটা অ্যাকচুয়ালি হ্যাঁ কমিউনিকেশন আর সোশ্যাল স্কিলস। এটা হচ্ছে আমাদের এই পিরামিডের নেক্সট কোর এলিমেন্টস। এইখানে এই যে ফাংশনাল কমিউনিকেশন বা কমিউনিকেশন অ্যান্ড সোশ্যাল স্কিলস, এখানে নর্মালি আমরা তিনটে জিনিসকে ভালো করে বুঝবো। একটা হচ্ছে যে ইনিশিয়েশন, সেকেন্ড হচ্ছে রেসপন্ডিং, থার্ড ওয়ান হচ্ছে ইমিটেশন। পরিষ্কার? নাম্বার ওয়ান হচ্ছে ইনিশিয়েশন, নাম্বার টু হচ্ছে রেসপন্ডিং, নাম্বার থ্রি হচ্ছে ইমিটেশন। আমাদের
এই পিরামিড অ্যাপ্রোচ বা এই এলিমেন্ট অফ দ্য মানে এই কোর এলিমেন্ট অফ দ্য পিরামিডের এই সেগমেন্টে আমরা যে জিনিসটা চাইবো সেটা হচ্ছে বাচ্চা তার নিজে ইনিশিয়েটিভ ইনিশিয়েট করুক, এবং যখন ও ইনিশিয়েট করবে তখন তাকে রেসপন্ডিং মানে ওই সময় আমি কি করে ওর সঙ্গে রেসপন্ড করব বা ওর রেসপন্ডিংকে আমি কি করে হ্যান্ডেল করব। এবং সাপোজ আমি এখানে আবার একটা এক্সাম্পল দিই যে গুনগুনের কুকিজ খুব পছন্দ বা হতে পারে চিপস খুব পছন্দ, ঠিক আছে। তো চিপস দেখেছে, ওর চিপসটা অ্যাকচুয়ালি ওর ঠিক নাগালের মধ্যে নেই, একটু বাইরে আছে, নাগালের বাইরে আছে। তো চিপস দেখেছে, তো বলার চেষ্টা করছে যে চি 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 বা চিপ চিপ চিপস হোয়াট এভার কিছু একটা ইনিশিয়েট করছে। তখন আমার কি রেসপন্স হবে, এবং ওই রেসপন্সের সঙ্গে সাপোজ ও হয়তো বললো না, হয়তো ও দেখাচ্ছে, তাহলে আমি সঙ্গে সঙ্গে বললাম কি চিপস, ও হয়তো সঙ্গে সঙ্গে তখন ইমিটেট করলো যে চিপস, ঠিক আছে। তো এইখানেও এই তিনটে জায়গায় খুব ভালো করে আমাদের দেখতে হবে যে বাচ্চা কোন জায়গায় আছে, ইনিশিয়েশনের স্টেজে আছে, রেসপন্ডিং স্টেজে আছে, না ইমিটেশন স্টেজে আছে। এবং আমরা ওর ক্ষেত্রে এই রকম যে চিপস যখন এই জিনিসটা আসছে বা ওর কুকিজ খুব পছন্দ হয়, তো এই ক্ষেত্রে কুকিজ একটা পাওয়ারফুল রেইনফোর্সার হিসেবে কাজ করবে এবং আমরা কিন্তু লেভেলটাকে এইভাবে এগিয়ে নিয়ে যাব। 4 নম্বর পয়েন্টে নিয়ে আসছি, সেটা হচ্ছে প্রিভেন্টিং অ্যান্ড রিডিউসিং কনটেক্সচুয়ালি ইনঅ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার। এটাও খুব একটা ভাইটাল পয়েন্ট যে প্রিভেন্টিং অ্যান্ড রিডিউসিং কনটেক্সচুয়ালি ইনঅ্যাপ্রোপ্রিয়েট বিহেভিয়ার মানে বাচ্চা যে বিহেভিয়ারটা করছে, ঠিক আছে, বাচ্চা যে বিহেভিয়ারটা করছে মানে এখানে কিন্তু আমাদের মাথায় রাখতে হবে দুটো জিনিস খুব ভালো করে বুঝতে হবে, ফর্ম অফ দ্য বিহেভিয়ার ভার্সেস হোয়াই দ্য বিহেভিয়ার অকার্স। মানে ও যে বিহেভিয়ারটা করছে, কি বিহেভিয়ার করছে এবং কেন করছে, এর কারণটা কিন্তু আমাদের ভালো করে বুঝতে হবে। আমরা যদি এই টেকনিক বা মেথড, অথবা আমার মনে হয় এই মেথডগুলো সব ক্ষেত্রেই খুব কাজে, শুধু টেক্সট বলে না, যে কোনো এতে। তো এই জিনিসটা খুব ভালো করে বুঝতে হবে কেন ওটা করছে। আমি এক্ষেত্রে একটা মানে এক্সাম্পল নিয়ে আমি বলতে পারি যে গুনগুনের উদাহরণ আমি দিই। গুনগুনের একটা জিনিস আছে যে ও না মাঝে মাঝে মাথায় মারে, এটা হিটিং হার হেড, এটা হয়তো অনেক বাচ্চারই থাকবে যে চাইল্ড যদি মানে মাথায় হিট করে। আমি ধরে নিলাম যে গুনগুন একটা বাচ্চা, চাইল্ড হিটিং হার হেড কখন, বিকজ সামওয়ান হ্যাজ জাস্ট টোল্ড হার কি বাইরে বৃষ্টি পড়ছে, তুমি এখন বাইরে যেতে পারবে না। কারণ আগেই বলেছিলাম গুনগুন বাইরে যেতে খুব ভালো, বাইরে যেতে পছন্দ করে। তো আজকে খুব বৃষ্টি হচ্ছে, গুনগুনকে হঠাৎ করে বলা হলো যে না তুমি আজকে বাইরে যেতে পারবে না, আজকে বাইরে প্রচন্ড বৃষ্টি হচ্ছে। গুনগুন কি শুরু করলো, মাথায় হিট করতে শুরু করলো। হতে পারে কেউ হয়তো বলেছে যে সে নিড, মানে গুনগুন হয়তো কোনো অ্যাটেনশন চাইছে কিন্তু ওকে অ্যাটেনশন দেওয়া হয়নি, তাও মাথায় আঘাত করতে শুরু করলো। আবার এমনও হয় অনেক সময় যে একটা বাচ্চাও কোনো কিছু রিকোয়েস্ট করছে, ঠিক আছে, অথচ রিকোয়েস্ট যখন করছে তখন ওই রিকোয়েস্ট হয়তো আমরা বুঝতে পারছি না, আমরা দিলাম না, তো তখন কি হলো, মাথায় আঘাত করতে শুরু করলো। এগুলো কিন্তু খুব নর্মালি আমরা কম বেশি অনেকেই হয়তো এটা দেখে থাকবে। এবার এই পিরামিড স্ট্রাকচারে একটা জিনিস হচ্ছে, সেটা হচ্ছে যে গুনগুন যদি বাইরে বেরোতে চায়, বাইরে বৃষ্টি হচ্ছে, মাথায় হিট করছে, তাহলে আমাদের এখানে টার্গেট কি, she need to learn how to wait, কি করে ওয়েট করতে হবে সেটা ওকে শিখতে হবে। এটা হচ্ছে আমাদের ফাংশনাল অবজেক্টিভস। তার জন্য পাওয়ারফুল রেইনফোর্সার এগুলো আমি বলে দিয়েছি, ফাংশনাল কমিউনিকেশন কিভাবে হবে এবং কনটেক্সচুয়ালি কিভাবে এবার আমি ওটাকে করবো, কার্ডে শেখাবো, সেটা আমাকে প্ল্যান করতে হবে। সে নিড টু লার্ন হাউ টু ওয়েট। যদি কোনো বাচ্চা অ্যাটেনশন চায় তাহলে চাইল্ড মাস্ট বি টট টু কামলি রিকোয়েস্ট অ্যাটেনশন, কি করে শান্তভাবে অ্যাটেনশন চায়, রিকোয়েস্ট। হ্যালো, শোনা যাচ্ছে? হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। পরে যেটা বলেছিলাম যে বাচ্চা
কোন একটা জিনিস হচ্ছে রিকোয়েস্ট করছে কিন্তু রিকোয়েস্টটা ওকে Fulfill ব্রেক না। করা হয়েছে পায়নি বলে। হ্যাঁ, তো চাইল্ড মে নিড টু লার্ন রিকোয়েস্ট বা হেল্প টু রিকোয়েস্ট ব্রেক, মানে কি করে রিকোয়েস্টটা লার্ন, ওকে শিখতে হবে যে রিকোয়েস্টটা কেন কি করে ব্রেক করতে হবে, বা ও যদি রিকোয়েস্ট করতে চায় সেটাও কি করে করবে। আমার মনে হয় এই চারটে পার্ট Most vital. ক্লিয়ার হয়েছে, বোঝা গেছে। একদম স্যার। এরপর আমি যে মাথার চারটে পার্ট, যেটা হচ্ছে যে উপরের টপ Generalization. এলিমেন্ট অফ দ্য পিরামিড, হ্যাঁ টপ এলিমেন্ট অফ দ্য পিরামিড, যেটা টপ এলিমেন্ট অফ পিরামিডে আমরা যেটা জানবো বা আমরা যেটা আমাদের মাথায় রাখতে হবে, বুঝতে হবে হাউ টু টিচ এফেক্টিভ লেসন। আমরা কি করে এফেক্টিভ লেসন কি করে শেখাবো। Before we begin teaching the lesson, we develop a plan for generalization of the new skill. একটা প্রথম হচ্ছে একটা এফেক্টিভ টিচিং আমরা কি করে শেখাবো সেটা আমাদের প্ল্যান করতে হবে, এবং তারপরে সেটা কি করে জেনারেলাইজ করব টু ডেভেলপ নিউ স্কিল সেটা আমাদের জানতে হবে। আচ্ছা, এইটা বলার মাঝে একটা জিনিস বলে দিই, পেক্স যখন আমরা পেক্স মেথডের মধ্যে দিয়ে যদি কেউ যেতে চায়, তাহলে এটা কিন্তু ওই আধ ঘন্টা বা 1 আওয়ারের কোনো সেশন নয়, এটা কিন্তু হোল ডে সেশন। এটা কিন্তু সবাইকে আমি ক্লিয়ার করে দিচ্ছি, এটা কিন্তু নট আ হাফ অ্যান আওয়ার 1 আওয়ার সেশন। পেক্স মেথড ফর আ 24 আওয়ার্স মেথড। আচ্ছা, এবার উপরের টপ পয়েন্টে ফার্স্ট আমি একটা দেখতে পাচ্ছি, সেটা হচ্ছে একটা এলিমেন্ট, সেটা হচ্ছে জেনারেলাইজেশন। জেনারেলাইজেশনে কি হয়, আমি কি করে জেনারেলাইজ করব, মানে ধরুন আমার কাছে একটা বাচ্চা খুব ভালো করছে, মানে মায়ের কাছে একটা বাচ্চা খুব ভালো করছে, কিন্তু সে যখন স্কুলে গেল সেখানে ভালো করছে না, বা অনেক সময় লিখতে চায় না, মার কাছে লিখছে, স্কুলে লিখছে না, কাছে লিখছে না। তো এই জেনারেলাইজ করার জন্য টু ফোল্ড মেথড জেনারেলাইজ করার জন্য এখানে ব্যবহার করা হয়। ফার্স্ট হচ্ছে উই ক্যান মেক চেঞ্জেস ইন স্টিমুলাস ফ্যাক্টর। যে স্টিমুলাস ফ্যাক্টরগুলো আমরা বাচ্চার সঙ্গে দিচ্ছি, সেই স্টিমুলাস ফ্যাক্টরগুলোকে আমরা চেঞ্জ করব। কি করে চেঞ্জ করব, সেটা হচ্ছে যে ধরুন আপনি একজন মা একটা বাচ্চাকে, ধরুন গুনগুনের মা গুনগুনকে শেখাচ্ছে, প্রথমে প্রম্পটিং করেছে, প্রথমে হাতে ধরে করিয়ে দিয়েছে, তারপর আস্তে আস্তে কি করেছে, হাতে না ধরিয়ে এবার জাস্ট টাচ করে রেখেছে, ফিজিক্যাল প্রম্পট করেনি, ভার্বাল কিউজ বা ভার্বাল প্রম্পট। তারপর আস্তে আস্তে শুধুমাত্র কোনো রকম প্রম্পট না, শুধুমাত্র ভার্বাল ইনস্ট্রাকশন দিয়েছে, ঠিক আছে। এই যে একটা স্টিমুলাস ফ্যাক্টর, এইগুলোকে চেঞ্জ করা, প্লাস হচ্ছে বাচ্চা প্রথমে ঘরের মধ্যে কাজ করতো, এখন ক্রাউডেড সিচুয়েশনে কিভাবে কাজ করবে, প্রথমে একটা সুপারভিশনের মধ্যে কাজ করতো, আস্তে আস্তে সুপারভিশন থেকে কি করে সরতে হবে, মানে ধরুন আমি ওকে কোনো একটা ইনস্ট্রাকশন ফলো করতে বললাম যে গুনগুন তুই মোবাইলটা দেবে, আমি হয়তো ওর হাতে ধরিয়ে কাজ প্রথমে শুরু করেছি, তারপর আস্তে আস্তে আমি ওই একই ঘরের ডিস্টেন্সটা বাড়িয়েছি। এগুলো কিন্তু টেক্সটে পরবর্তীকালে আসবে, তখন আমি আবার বলবো। আর সেকেন্ড হচ্ছে উই লুক ফর দ্য চেঞ্জেস ইন স্টুডেন্ট রেসপন্স ফ্যাক্টর, এবং আমাদেরকে স্টুডেন্টের রেসপন্স ফ্যাক্টর বা বাচ্চার রেসপন্স ফ্যাক্টর গুলো কিভাবে চেঞ্জ হচ্ছে বা সেইটাও কিন্তু আমাদের খুব ভালো করে দেখতে হবে। যেমন হচ্ছে যে আগে কতবার করতো, এখন কতবার করছে, নাম্বার, রেট, তারপর হচ্ছে কমপ্লেক্সিটি, আগে হচ্ছে সিঙ্গেল কমান্ড ফলো করতে, এখন ওটা আস্তে আস্তে কমপ্লেক্স করতে পারছে কিনা, অ্যাকিউরেসি, আগে 10 বার করলে হয়তো 3 বার করতো, ওটা এখন একদম 10 বার করলে 10 বারই করছে। তারপর হচ্ছে ডিউরেবিলিটি, মানে আমি আজকে শেখালাম, আজকে খুব ভালো করলো এবং কালকেও সেটা ভালো করে করছে কিনা, এক সপ্তাহ পর সেটা ভালো করে করছে কিনা। তো এইভাবে আমাদেরকে স্টেপ বাই স্টেপ জেনারেলাইজ করতে হয়। নাম্বার 2 হচ্ছে ডিজাইনিং এফেক্টিভ লেসন। এটা হচ্ছে when planning to teach a skill we next consider factor যেটা সেটা হচ্ছে অ্যাসোসিয়েটেড উইথ ডিজাইনিং এফেক্টিভ লেসন। আগের যে এক্সাম্পল গুলো দিয়েছিলাম যে কিভাবে অ্যাসোসিয়েট করে আমি ওর ফ্যাক্টরগুলোকে আমি ডেভেলপ করাবো, সেই জায়গাতে আমাকে কিন্তু আসতে হবে। এর মধ্যে একটা হচ্ছে যে যেমন আমি একটা এখানে এক্সাম্পল দিই, একটা হচ্ছে ডিরেক্ট ইনস্ট্রাকশন এন্ড সিম্পল রেসপন্স। এটাকে আমরা বলি ডিসক্রিট ট্রায়াল ফরম্যাট। যেমন হচ্ছে হোয়াট ইজ ইওর নেম, draw a line from A to B,
ঠিক আছে। সেকেন্ড হচ্ছে যে স্কিলস দ্যাট রিকোয়ার এ সিরিজ অফ ডিস্টিংক্ট smaller responses put together in a particular order and that generally are teachers initiated. যেমন আমি আজকের দিনে খুব ভালো এক্সাম্পল দিতে পারি, বাচ্চা এখন বাইরে করোনা চলছে, বাচ্চাকে আমরা ভালো করে হাত ধোয়ানো শেখাবো। হাত ধোয়াটা কিন্তু একটা সিকোয়েন্স, মানে জাস্ট গেলাম হাত ধুলাম সেটা কিন্তু নয়, আমাকে ট্যাপটা খুলতে হবে, হাতে সাবান নিতে হবে, হাতটা ভালো করে রাফ করে হ্যান্ড রাফ করতে হবে, মানে আঙুলের ফাঁকগুলো সামনে পেছনে ভালো করে করতে হবে। হ্যাঁ, তো এইটা হচ্ছে সিরিজ। থার্ড হচ্ছে চাইল্ড ইনিশিয়েটেড অ্যাকশন দ্যাট আর ইন রেসপন্স টু ন্যাচারালি। তাহলে আমরা তিনটে পার্ট পরপর দেখলাম। প্রথমে হচ্ছে আমরা ডিরেক্ট ইনস্ট্রাকশন এবং সিম্পল রেসপন্স, খুব একটা ইনস্ট্রাকশন দেবো এবং সিম্পল রেসপন্স দেখবো। তারপর আমরা ওর সিরিজ অফ, মানে একটা সিরিজ ওকে ফলো করাবো। তারপরে আমরা ইনিশিয়েট করাবো ওর ন্যাচারাল রেসপন্সের দিকে। মানে যেমন হচ্ছে ওর হয়তো জল পিপাসা পেয়েছে, ও আইদার মুখে বলবে, মানে হয়তো কার্ড দেখাবে যে আমার জল পিপাসা পেয়েছে, বা বোঝাবে আমার জল পিপাসা পেয়েছে। এই জায়গাটা আমাদের আসতে হবে, ঠিক আছে। থার্ড ওয়ান হচ্ছে স্পেসিফিক টিচিং স্ট্র্যাটেজিস, সেটা হচ্ছে এই এই জায়গায় যেটা করতে হবে। এরপর আমরা কিন্তু আস্তে আস্তে এলিমিনেট প্রম্পটস টু দ্য বিহেভিয়ার অকার্স ইন রেসপন্স টু ন্যাচারাল কিউজ। এরপরে কিন্তু আমরা আস্তে আস্তে ন্যাচারাল প্রম্পটিং গুলো কিভাবে আস্তে আস্তে সরাবো স্টেপ বাই স্টেপ, এবং ন্যাচারাল কিউজের জায়গায় চলে আসবো। ন্যাচারাল কিউজ মানে ওর খিদে পেলে বলবে যে জল খাবো, তার কার্ড দেখাবে, বা আই ওয়ান্ট ওয়াটার, সেটাও কমিউনিকেট করবে পিকচার কার্ড দিয়ে হোক, ঠিক আছে। তো এই যে পিরামিড মেথড যেটা, এই সিস্টেম যেটা, এইটা কিন্তু এই সিস্টেমে কিন্তু যে কোনো কাজই করানো যেতে পারে। এরপর হচ্ছে 4 নাম্বার যেটা, সেটা হচ্ছে মিনিমাইজিং অ্যান্ড কারেক্টিং এরার্স। মিনিমাইজিং অ্যান্ড কারেক্টিং এরার্সকে আমরা 4 স্টেপ এরার কারেকশন মেথডের মধ্যে করি। 4 স্টেপ এরার কারেকশন কিরকম, যেমন আমি একটা উদাহরণ দিই যে 4 স্টেপের মধ্যে নাম্বার 1 হচ্ছে মডেল, নাম্বার প্র্যাকটিস, সুইচ অ্যান্ড রিপিট। ফার্স্ট হচ্ছে মডেল। যেমন ধরুন আমি একটা বাচ্চাকে, আমি গুনগুনকে বললাম যে হোয়াট ডে ইজ ইট, আজকে কি বার। গুনগুন হয়তো বললো বা কার্ড দেখালো যে আজ মঙ্গলবার। আমি সঙ্গে সঙ্গে আমি বললাম নো, ইটস মানডে, আজকে সোমবার। সঙ্গে সঙ্গে গুনগুন কি করলো, ও ওটা মডেল, মানে আমার নেক্সট টার্গেট কি হবে যে আমি যেটা বলবো ও সেটা মডেলিং করুক, মানে ও সঙ্গে সঙ্গে বলুক সোমবার। যে ও সোমবার বললো, মানে এই লেভেলে পৌঁছে গেল, তখন ওকে প্র্যাকটিস করাতে হবে। কি প্র্যাকটিস করাতে হবে, ওকে আবার জিজ্ঞেস করলাম হোয়াট ডে ইজ ইট, আজকে কি বার। ও কিন্তু সঙ্গে সঙ্গে বললো সোমবার। যদি না বলে তো আমাকে আবার আগের জায়গায় যেতে হবে, যদি বলে তাহলে আমি নেক্সট জায়গায় যাবো, সেটা হচ্ছে সুইচ। যে ও সোমবার বললো আমি খুশি যে ও সোমবার বলেছে, সুন্দর বলেছে। আমি সঙ্গে সঙ্গে বললাম বাহ, ভেরি গুড, দ্যাটস রাইট। সঙ্গে সঙ্গে ওকে অন্য একটা প্রশ্ন, ওকে ডাইভার্ট করে দিলাম, হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি। ও বললো যে গুনগুন। আবার রিপিট করলাম, যে ও সুন্দর করে সুইচ করে ও দেখলে ডাইভার্ট করে, আমি দেখলাম যে সুন্দর উত্তর দিল। আমি আবার রিপিট করলাম যে হোয়াট ডে ইজ ইট, আজকে কি বার। এবং আমি সেখানে দেখবো যে ও সেই উত্তরটা দিচ্ছে কিনা, যে আজকে বুধবার। ক্লিয়ার? একদম। আচ্ছা, এই পর্যন্ত এবার কিছু প্রশ্ন নেওয়া যেতে পারে, এরপরে নেক্সট যাওয়া যাবে নাকি? না, এইটা আরেকটা কমপ্লিট করে, আরেকটা কমপ্লিট করে দিই, এই স্লাইডটা কমপ্লিট করে দিই। আচ্ছা, পসিবল এবার ফিক্স হচ্ছে এটা খুব সিম্পল, সেটা হচ্ছে যে পেক্স ক্যান্ডিডেট, মানে আমাদের একটা এখানে প্রচুর মিথ আছে যে কার পেক্স পড়াবো, পেক্স পড়ালে আবার কথা বলতে সেটা এই রিলেটেড কোশ্চেন এসছে, এই রিলেটেড কোশ্চেন প্রচুর এসছে। সেগুলো আমার মনে হয় আমি এগুলো যখন কভার করবো প্রশ্নগুলো মানে এমনি অটোমেটিক্যালি সলভ হয়ে যাবে, মানে উত্তর ওনারা পেয়ে যাবেন। আচ্ছা, এখানে দেখুন, এখানে একটা ডায়াগ্রাম আমি করার চেষ্টা করেছি, বোঝানোর চেষ্টা করেছি। সেটা হচ্ছে যে নাম্বার 1 এ চলে যায়। নাম্বার 1 এ কি লেখা আছে, ইজ দ্য লার্নার ইউজিং ফাংশনাল কমিউনিকেশন। একটা বাচ্চা কি ফাংশনাল কমিউনিকেশন বাচ্চার আছে? যদি থাকে তাহলে কিন্তু আমরা পেক্সের দিকে যাব না, পরবর্তী স্টেপে চলে যাব, লেভেল 2। আচ্ছা, যদি না থাকে তাহলে মেবি অ্যাপ্রোপ্রিয়েট ফর পেক্স। পরিষ্কার
ফার্স্ট ওয়ান, লেভেল 1, হ্যাঁ, হুম হুম হুম। মানে ইজ দ্য লার্নার ইউজিং ফাংশনাল কমিউনিকেশন, একটা বাচ্চা কি ফাংশনাল কমিউনিকেশন করে? এর দুটো উত্তর, আইদার ইয়েস অথবা নো। যদি ইয়েস হয় তাহলে লেভেল 2 এর যে প্রশ্ন আছে তাতে যাব, যদি নো হয় তাহলে পেক্স মে বি অ্যাপ্রোপ্রিয়েট। আর যদি ইয়েস হয় তাহলে আমরা কি দেখবো, ফাংশনাল কমিউনিকেশন যখন একটা বাচ্চা করছে, তারপর হচ্ছে ইজ দ্য লার্নার কমিউনিকেশন আন্ডারস্ট্যান্ডেবল টু আনফ্যামিলিয়ার লিসনার বা আনফ্যামিলিয়ার পারসন, মানে একটা বাচ্চা ফাংশনাল কমিউনিকেশন করছে সেটা শুধু বাবা মাই বোঝে না বাইরের কোনো লোকও সেটা বুঝতে পারে। যদি নো হয় তাহলে টেক্সট মে বি অ্যাপ্রোপ্রিয়েট, যদি ইয়েস হয় তাহলে 3 নম্বর প্রশ্নটা আমাকে অ্যাসেস করতে হবে, মানে দিস ইজ কাইন্ড অফ অ্যাসেসমেন্ট। এটাও ক্যান্ডিডেট যারা শুনছেন এটা একটু খুব মন দিয়ে শুনুন, কেন কি এখানে সর্ট অফ চেক লিস্ট যে কোনটার জন্য আমরা পেক্স এর ক্ষেত্রে এগোবো, খুব সুন্দর করে স্যার জিনিসটা বোঝাচ্ছে। এটা কি আরেকবার রিপিট করব, প্রথম থেকে বলবো হ্যাঁ না? হ্যাঁ, ঠিক আছে, এটা বোঝা যাচ্ছে। কেন কি, হ্যাঁ আমি বুঝতে পারছি, কিন্তু আবার বললে মনে হয় ভালো, কারণ কি এটা খুব ভাইটাল, কারণ এই রিলেটেডই কোশ্চেন আমি পাচ্ছি সমানে। ক্যান্ডিডেট পেক্স এর জন্য কারা ক্যান্ডিডেট বা পেক্স কাদের জন্য হেল্পফুল হবে, এটা যদি বুঝতে হয় তাহলে আমার জাস্ট, আমি এটা না একটা স্লাইডে বোঝানোর চেষ্টা করেছি এই কারণেই যেন ওটা অ্যাট এ গ্লান্স আমরা দেখে বুঝতে পারি। এখানে নাম্বার 1 এ একটা প্রশ্ন লেখা আছে যে ইজ দ্য লার্নার ইউজিং ফাংশনাল কমিউনিকেশন, একটা বাচ্চা ফাংশনাল কমিউনিকেশন আছে, এর দুটো উত্তর হতে পারে, একটা হচ্ছে ইয়েস অথবা নো। যদি নো হয় তাহলে পেক্স মে বি অ্যাপ্রোপ্রিয়েট, পেক্স হেল্পফুল হবে। যদি ইয়েস হয় তাহলে আমাকে পরবর্তী অ্যাসেসমেন্ট, পরবর্তী লেভেলে গিয়ে দেখতে হবে যে বাচ্চা যে কমিউনিকেট করছে, ফাংশনাল কমিউনিকেশন করছে, সেটা শুধু বাড়ির লোক বুঝতে পারে না বাইরের লোকও বুঝতে পারে, আননোন লোক সেটা বুঝতে পারে। যদি নো হয় তাহলে পেক্স মে বি অ্যাপ্রোপ্রিয়েট অথবা হেল্পফুল, পেক্স করা যেতে পারে। যদি ইয়েস হয় তাহলে 3 নাম্বার ফিল্টার, মানে 3 নাম্বার কোশ্চেন, মানে কোশ্চেন মানে পরবর্তী জায়গায় আমরা অ্যাসেস করে দেখবো যে ইজ দ্য লার্নার ইনিশিয়েটিং কমিউনিকেশন, বাচ্চা নিজে থেকে ইনিশিয়েট করে, মানে ও ধরুন জল চাই তো নিজে ইনিশিয়েট করে যে গেলাম আমাকে জল বোঝাতে চাইলো, বা জল মানে টেক্সটের ক্ষেত্রে কোন একটা জিনিসও বোঝাতে মুখে বলছে অথবা ছবি দেখাচ্ছে, হোয়াট এভার, সেখানে যদি পয়েন্ট করছে, পয়েন্ট করছে, হোয়াট এভার যেটাই করুক সেটা কি বোঝা যাচ্ছে, মানে ইজ দ্য লার্নার ইনিশিয়েটিং কমিউনিকেশন, ইনিশিয়েট করছে। যদি নো হয় তাহলে পেক্স মে বি অ্যাপ্রোপ্রিয়েট, পেক্স কিন্তু হেল্পফুল। যদি ইয়েস হয় তাহলে আমাকে 4 নাম্বার লেভেলে আসতে হবে, সেটা হচ্ছে ডাজ দ্য লার্নার ইউজ মাল্টিপল ওয়ার্ড আটারেন্সেস, মুখেও কোনো মাল্টিপল ওয়ার্ডেও কথা বলে। যদি নো হয় তাহলে পেক্স মে বি অ্যাপ্রোপ্রিয়েট। স্যার এই জায়গাটা আমি বুঝিনি, এই 4 নাম্বার কোশ্চেনটা মানে মাল্টিপল ওয়ার্ডে কথা বলে, মানে এটা একটু আমাকে এক্সপ্লেইন করুন, বাকিদের জানি না। যেমন ধরুন 3 নাম্বার জায়গায় চলে আসে, 3 নাম্বার জায়গায় হচ্ছে যে বাচ্চা ইনিশিয়েট করতে চাইলো, ঠিক আছে, যেমন আমি ওই গুনগুনের আগে एग्जांपल দিয়েছিলাম, ওর কুকিজ খুব ফেভারিট, তো কুকি, ঠিক আছে, ও বলেছিল, তো কুকিজ ওকে দেওয়া হয়েছে। এবার এই গুনগুন কুকি চাই মাল্টিপল ওয়ার্ড আটারেন্সেস, বা 10 থেকে 12টার বেশি ওয়ার্ড, বা ধরুন 15 থেকে 16টার বেশি ওয়ার্ড ও বলতে পারে কিনা, যেটাকে আমরা বলি যে ভোকাবুলারি, মানে ভোকাবুলারি অনেকগুলো আছে কিনা। যদি সেটা থাকে তাহলে কিন্তু আমাকে 5 নাম্বার লেভেলে আসতে হবে, যদি না থাকে তাহলে পেক্স কিন্তু হেল্প করবে। ওকে ওকে, বুঝতে পেরেছি। 5 নাম্বার হচ্ছে আর দ্য লার্নার্স মিন লেন্থ অফ আটারেন্স এন্ড ভোকাবুলারি সাইজ অ্যাডিকুয়েট। এবার লাস্ট যেটা সেটা হচ্ছে যে বাচ্চার মিন লেন্থ আটারেন্স মানে হচ্ছে হয়তো সবাই জানেন যে বাচ্চা কতগুলো ওয়ার্ডের সেন্টেন্স বলছে, 3টে ওয়ার্ডের সেন্টেন্স, 4টে ওয়ার্ডের সেন্টেন্স, 5টা ওয়ার্ডের সেন্টেন্স, সেটা ওই বাচ্চার এজ অনুযায়ী অ্যাপ্রোপ্রিয়েট কিনা এবং ওই বাচ্চার বয়স অনুযায়ী ওর ভোকাবুলারি অ্যাডিকুয়েট কিনা। যদি ইয়েস হয় তাহলে পেক্স অ্যাবসলিউটলি নট অ্যাপ্রোপ্রিয়েট, যদি নো হয় তাহলে পেক্স মে বি অ্যাপ্রোপ্রিয়েট বা পেক্স ইজ হেল্পফুল। ক্লিয়ার? তো আমার মনে হয় না আর কারো কোনো ডাউট আছে, কেন এত সুন্দর করে একটা স্লাইডে আপনি প্রতিটা জিনিসের মানে কোনটা অ্যাপ্লিকেবল কোনটা অ্যাপ্লিকেবল নয় ধাপে ধাপে বুঝিয়ে দিয়েছেন, মনে হয় না কারোর ডাউট আছে। আচ্ছা, একজন লিখেছেন স্যার নাম্বার 3টা
আরেকবার একটু রিপিট করবেন, মানে ইজ দ্য লার্নার ইনিশিয়েটিং কমিউনিকেশন, ওই পয়েন্টটা একজন রিকোয়েস্ট করেছেন, মঞ্জিমা মণ্ডল, একটু বোঝাতে তো বলেছেন। লার্নার ইনিশিয়েটিং কমিউনিকেশন মানে, যেমন আমি একটা এক্সাম্পল দিই, যে বাচ্চার জল পিপাসা পেয়েছে, ঠিক আছে, তো বাচ্চা সেখানে ইনিশিয়েট করছে যে আমি আইদার সেটা বলছে যে মুখে বলছে জল 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 জল, ঠিক আছে, অথবা ও কোনোভাবে কোনো পিকচার দেখিয়ে বা কিছু দেখিয়ে দেখালো যে আমার জল চাই, মানে ও কমিউনিকেট করার চেষ্টা করছে আমার জল। এখানে একটা জিনিস দেখুন, আমি প্রথমে কমিউনিকেশনটা মানে অনেক ভালো করে বলেছিলাম বা অনেক টাইম নিয়ে বলেছিলাম, এই কারণে কমিউনিকেশন কিন্তু 2 ওয়ে প্রসেস, কমিউনিকেশন নট আ 1 ওয়ে প্রসেস। আমাকে অনেক বাবা মা আবার এখানে বলবেন আমার বাচ্চা ও টেবিলে যায়, জলের বোতল নিয়ে নিল, গ্লাসে ঢাললো, খেয়ে নিল, বাট এটা কিন্তু কমিউনিকেশন নয়। কমিউনিকেশন ইনিশিয়েটিং বিহেভিয়ার এটা কিন্তু নয়, এটা কিন্তু নট এ 2 ওয়ে কমিউনিকেশন, ঠিক আছে। আমাদের খুব ছোট ছোট কনফিউশন থাকে, আমি সেটা ক্লিয়ার করছি। কমিউনিকেশন অলওয়েজ 2 ওয়ে কমিউনিকেশন। মানে একটা বাচ্চা, অনেক বাবা মা আমাকে এটাও বলে যে বাচ্চা টিভির সামনে খুব সুন্দর ডান্স করে বা সুন্দর শোনে, শান্ত হয়ে বসে, বাচ্চা তো ভালোই শিখছে, বা ও বৃষ্টি পরে টাপুর টুকুর বলছে, সেটা কিন্তু নট এ প্রপার কমিউনিকেশন। কারণ টিভি সঙ্গে একটা বাচ্চা যে বসে আছে বা দেখছে, বা মোবাইলের সঙ্গে বাচ্চা যে ইন্টারঅ্যাক্ট করছে, দ্যাট ইজ 1 ওয়ে কমিউনিকেশন, নট এ 2 ওয়ে কমিউনিকেশন। তো দ্যাট ইজ নট এ কমিউনিকেশন অ্যাকচুয়ালি, অ্যাজ পার ডেফিনেশন দ্যাট ইজ নট এ কমিউনিকেশন। ওখানে কোনো ফিডব্যাক নেই, ওখানে প্রসেস, মানে আরেকজন সেন্ডার এবং রিসিভার দুজনের মধ্যে যে আদান প্রদান, হ্যাঁ সেটা নেই, তো সেটা কিন্তু কমিউনিকেশন নয়। তো 3 নম্বর জায়গাটা আমি এখানে এটা বললাম এই কারণে, এই যে অনেকে এই এক্সাম্পলটা দিতে অনেকে বলবেন যে না আমার বাচ্চা তো যায় জলটা ওটা নিয়ে চলে আসে আমার কাছে। এবার যে বাচ্চা গেল, গিয়ে জল বললো, অথবা জলের বোতলটা নিয়ে এসে মায়ের কাছে দিল, সেটা কিন্তু কমিউনিকেশন, সেটা কিন্তু ইনিশিয়েট করছে। ক্লিয়ার? এবার একদম। এবার স্যার 5 নম্বর পয়েন্টটা, যেটা আমারও না 5 নম্বর পয়েন্টটা জানতে, আচ্ছা আরেকটা জিনিস আমি ক্লিয়ার করে দিই, এখানে 5টাই পয়েন্ট আছে, 6 নম্বর পয়েন্ট কিছু নেই। 5 নম্বরের পরেই মানে যেগুলোর আনসার গুলো সব যদি ইয়েস হয়, যেটা স্যার বলেছে, তাহলে কিন্তু পেক্স ইজ নট অ্যাপ্রোপ্রিয়েট। 6 নম্বর মানে লাস্ট অ্যারোটাতে লেখা আছে, হ্যাঁ অনেকে বলছে যে অ্যাপ্রোপ্রিয়েট মানে একদম আমি একটা বাচ্চাকে অ্যাজ একটা, ধরুন যেমন এমচ্যাট একটা স্ক্রিনিং টুল, এটা সাপোজ ধরেন এটা একটা কাইন্ড অফ স্ক্রিনিং টুল, যেন একটা বাচ্চাকে কোশ্চেন 1 2 3 4 5 5টাই দেখবে, 5টা দেখে 5 নম্বরের জায়গাটা যদি দেখি যে একদম ঠিকঠাক আছে, তাহলে পেক্স ইজ নট অ্যাপ্রোপ্রিয়েট। আর যদি দেখি যে 1 2 3 4 5 কোনো একটা জায়গায় নো আছে, দ্যাট মিন্স পেক্স উই ক্যান স্টার্ট and পেক্স মে বি অ্যাপ্রোপ্রিয়েট। আমি প্রথমেই বলেছি পেক্স কিন্তু খুব সায়েন্টিফিক, মানে এটার ব্যাকবোন বা ব্যাকগ্রাউন্ড হচ্ছে অ্যাপ্লাইড বিহেভিয়ার অ্যানালিসিস এন্ড স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজি মেকানিজম বা থিওরি, এই দুটোর কম্বিনেশন। বা সহজ কথা বললে এসএলপি, যদি মানে এর মধ্যে কোনো একটা তো নো আসে, সেই সময় আমাদের মানে অ্যাজ এ প্যারেন্ট বা কেয়ার গিভারের উচিত একজন স্পেশালিস্টের সাজেশন নেওয়া, যে মানে সাজেশন নেওয়া। দেখুন আমি পেক্স ইজ একটা মেথড, ঠিক আছে, নট নেসেসারি কি সবাইকে পেক্স নিতেই হবে, পেক্স সবার জন্য ভালো। এই জায়গাটা আমি পেরেন্টসের একটা জিনিস বলতে চাই যে পৃথিবীতে প্রচুর মেথডস আছে, ঠিক আছে, সব সবার জন্য মানে সব সবার জন্য নয়, প্লাস আমি সবগুলোর পেছনে ছুটবো না। আজকে আমি যদি পেক্সের পেছনে ছুটে আমি পেক্সটাই দেখবো, আর একটা চাও আচ্ছা অন্য কিছু করছে আমি আবার ওটা করাই, এই জিনিসটা এটা খুব হয়, এটা আমাদের প্যারেন্টসদের মধ্যে খুব আছে। মানে ওর বাচ্চা যদি মানে ব্যাপারটা এরকম যে রিলায়েন্সের জামা পরে ওকে সুন্দর লাগছে, তাহলে আমি একটা রিলায়েন্সের থেকে জামা কিনে নিয়ে আসি, ব্যাপারটা কিছুটা এরকম হয়ে যায় আর কি। তো এখানে যদি টাইম পারমিট করেন একটা ছোট্ট গল্প বলতে পারি, তাহলে মনে হয় একটু ক্লিয়ার হবে বোঝাটা। না ওটা পরে বলবো না, ঠিক আছে পরে বলবো। আচ্ছা 5 নম্বরটা নিয়ে আসলে এই যে একটুখানি একটু টেকনিক্যাল কথা আছে না, লেন্থ অফ আটারেন্স, তো এটা নিয়ে অনেকের একটু কোশ্চেন এসেছে। আচ্ছা মিন লেন্থ অফ আটারেন্স, মানে হচ্ছে যে একটা বাচ্চা যে একটা বাক্য, সাপোজ একটা বাচ্চা ধরুন
একটা সেন্টেন্স বলছে আমি জল খাবো, ধরুন একটা বাচ্চা শুধু প্রথমে বলে জল জল, এটা হচ্ছে মিনল্যান্ড আটারেন্স 1। এবার বলছে যে জল খাবো, এটা হচ্ছে 2। আমি জল খাবো, এটা হচ্ছে 3। মা আমি জল খাবো, এটা হচ্ছে 4, মানে মিনল্যান্ড আটারেন্স এটা 4। মা আমি গ্লাসে করে জল খাবো, এটা মিনল্যান্ড আটারেন্স হচ্ছে 6, এটা হচ্ছে মিনল্যান্ড আটারেন্স। বোঝা গেল? ক্লিয়ার? আশা করি ক্লিয়ার। বয়সের সঙ্গে সঙ্গে বাচ্চার এগুলো হচ্ছে না অ্যাসেসমেন্টের পার্ট, যে কোন বয়সের বাচ্চা কতটা বলতে পারবে কতটা। তো এগুলো আমার মনে হয় এগুলো স্পেশালিস্টের হাতে ছেড়ে দেওয়া ভালো, ছেড়ে দেওয়াটাই ভালো, একদম তাই। একদম সবকিছু বেসিক ইনিশিয়েশনটা করে নিলাম, তারপর স্পেশালিস্টের কাছে যেটা সবচেয়ে ভালো। মানে সবকিছু নিজের হাতে নেওয়া যায় না, তাহলে তো আর এত কিছু আমাদের করতে হতো না। সবকিছু নিজের হাতে নেওয়া যায় না, এবং যদি সেটাই হতো তাহলে আমাদের পৃথিবীতে অকুপেশন মোর দ্যান 12,000 অকুপেশন আছে। উই কান্ট ইমাজিন, মানে 12,000-এর বেশি অকুপেশন, টাইপ অফ অকুপেশন আছে। তাহলে সেটা থাকতো না, একজনই সব করতো। একজনই সব করতো। হ্যাঁ, আর সেটা করলে, সেটা যদি কেউ করে, মানে যেটা আমাদের হয় এখানে একটু যোগ করি, যেটা বলে যে মায়েরা সব পারে, মেয়েরা সব পারে, এবং তার সাথে সাথে তাদের স্ট্রেস লেভেলটাও বাড়তে থাকে। মানে সব আমি নিজে করব চক্করে, মানে কোনো কিছুই ঠিক পারফেক্টলি হয় না, উচিত নয়। সেটাই। তাহলে স্যার আমরা এবার কিছু কোশ্চেন নেই। ঠিক আছে, ওকে স্যার আপনি বলুন, আপনাকে মাঝখানে থামিয়ে দিলাম, আপনি কিছু একটা বলছিলেন। না, আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে মানুষ হচ্ছে সামাজিক জীব। তো সামাজিক জীব যেহেতু, তো আমরা একটা গোষ্ঠীবদ্ধ সমাজে যেমন থাকি, তো একজন আরেকজনের উপর, মানে প্রত্যেকের উপর ডিপেন্ডেন্ট, মানে একটা ইকোসিস্টেম থাকে প্রত্যেকটা জায়গায়। তো সেই জায়গাটা যেন প্রপারলি মেনটেন হয়। যেমন ধরুন আজকের দিনে যদি জাস্ট একটা এক্সাম্পল দিই, যে হেলথ কেয়ার, মানে আজকে মেডিকেল ফ্যাটার্নিটি এত অ্যাডভান্স, এত ডেভেলপড করেছে, তার জন্য আমাদের গড় আয়ু, এভারেজ লাইফ স্প্যান কিন্তু বেড়ে গেছে। যেটা আমাদের 58 ইয়ার্স ছিল, সেটা এখন বেড়ে 74 ইয়ার্স। মানে আজ থেকে 10 বছর আগে 58 ইয়ার্স ছিল, সেটা 10 বছরে এখন বেড়ে শোনা যাচ্ছে কি? একদম একদম শোনা যাচ্ছে। হ্যালো, হ্যাঁ স্যার শোনা যাচ্ছে, আমাকে শোনা যাচ্ছে। সেটা আমাদের এভারেজ লাইফ স্প্যান এখন 74 ইয়ার্স। আচ্ছা। তো তার কারণ হচ্ছে অ্যাডভান্সমেন্ট ইন মেডিকেল টেকনোলজি। তো প্রথমে দিকে দেখবেন যে প্রথম দিকে শুধুমাত্র ফিজিশিয়ান থাকতো, মানে আমরা যেটাকে হাউস ফিজিশিয়ান, মানে আমরা যে কোনো কিছু হতো আমরা ফিজিশিয়ানের কাছে যেতাম। বাট তারপরে সেটা কিন্তু স্পেশালাইজেশনের জায়গায় গেছে, যে নিউরোলজিস্ট, গ্যাস্ট্রোএন্টারোলজিস্ট। আজকের দিনে দাঁড়িয়ে স্পেশালাইজেশনের জায়গায়ও নেই, সেটা সুপার স্পেশালাইজেশনের জায়গায় গেছে। এখানে একটা জিনিস বলা, যে ধরুন যে সুপার স্পেশালাইজেশনের জায়গায় গেছে, তাকে কিন্তু প্রথমে এমবিবিএস কোর্স করতেই হয়েছে, তারপরে তাকে এমডি বা এমএস করতে হয়েছে, তারপরে তাকে ডিএম অথবা এমসিএইচ করতে হয়েছে ওই সুপার স্পেশালাইজেশনের জায়গায়। তো এই ক্ষেত্রেও তাই, যেমন ধরুন প্রথমে আমি যদি আমার স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজি জায়গায় বলি, আমরা যেহেতু স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজি কমিউনিকেশন স্পিচ ল্যাঙ্গুয়েজ নিয়ে কাজ করি, তো আমাদের প্রথমে একটা স্পেশালাইজেশন করতেই হয়। তারপর আমি এবার পেক্সের উপর কিছু কাজ করছি, দ্যাট মিনস পেক্স নিয়ে আমি সুপার স্পেশালাইজেশন করছি। কিন্তু তার মানে এই নয় যে ধরুন একজন অন্য কেউ কমিউনিকেশনের যার বেসিক, মানে যার এমবিবিএসই নেই, সে ডাইরেক্টলি এমসিএস যেমন করতে পারে না। তো একই রকম ভাবে এই প্রত্যেকটা যে প্রফেশন আছে না, সেখানেও একজন আরেকজন কিন্তু জাম্প করতে পারে না, যেটাও কিন্তু আমি দেখি আমাদের এই ক্ষেত্রে খুব হয়, যেটা কিন্তু অ্যাকচুয়ালি নট এক্সপেক্টেড, মানে সেক্ষেত্রে অ্যাকচুয়ালি ক্ষতি হয় বাচ্চা। আচ্ছা, এবার প্রশ্ন নেবেন না নেক্সট স্লাইডে যাব? দুটো প্রশ্ন নেই স্যার, নালে অনেকে হয়তো যাচ্ছে যারা পুরোটা হয়তো দেখতে। একটা লাস্টের দিকে আছে, আফসানা নাজনীন মিতি লিখছেন। স্যার আমাকে শোনা যাচ্ছে তো? হ্যাঁ হ্যাঁ, একদম শোনা যাচ্ছে। হ্যাঁ, আমার বেবি 1, 2, 3 পেক স্টেপ উইদাউট পিকচার পারে। আচ্ছা, মানে যে কোশ্চেন গুলো ছিল, বাট স্টেপ 4, 5 পারে না, হোয়াট ক্যান আই ডু? হ্যাঁ, তো 1, 2, 3 পারে যখন, তাহলে কি 4, 5 পারে না, মানে বুঝলাম না। মানে ওই যে এইটা নাকি 1, 2, 3 এটা চেক লিস্টের 4, 5 টা এগুলো কিন্তু পেক্সের স্টেজ নয়, এই কারণে আমি কনফিউজড হয়ে গেছিলাম। এগুলো কিন্তু পেক্সের স্টেজ নয়, এটা কিন্তু ক্যান্ডিডেসি সিলেক্ট করার একটা অ্যাসেসমেন্ট স্ক্রিনিং টুল বলা যেতে পারে। তো 1, 2, 3 ক্লিয়ার, যে হ্যাঁ 1, 2, 3 পারে, তো 4 পারে না, তাহলে পেক্স মে বি অ্যাপ্রোপ্রিয়েট, উনি পেক্স স্টার্ট করতেই পারেন।
আছে? আমি তো বললাম ক্লিয়ার যে 1 2 আসছে না? 3 4 5 এই পাঁচটা জায়গার কোথাও যদি নো থাকে তার মানে পেক্স মে বি অ্যাপ্রোপ্রিয়েট। আর কোথাও যদি নো না থাকে, সব জায়গায় ইয়েস হতে হতে থাকে, তাহলে এক্সেলেন্ট, হাই ফাইভ, মানে ও এক্স ইজ নট অ্যাপ্রোপ্রিয়েট। নরমাল তারপরে কনভারসেশন। যদি আপনার সন্দেহ থাকে আপনি কোনো একজন স্পেশালিস্টের সাথে কথা বলতেই পারেন যে আমি হ্যাঁ, একদম একদম। কারণ কেন এই কি জায়গাটা কোনো অসুবিধা হলে এই অ্যাসেসমেন্টটাও যদি মনে হয়, কারণ কি হয় অনেক সময় প্যারেন্টাল পার্সপেক্টিভে পেরেন্টস যেহেতু একদম আমি 24 ওটাই আওয়ার্স বলতে থাকে, যাচ্ছিলাম। অনেক সময় না এই জিনিসগুলো আমরা অ্যাকসেপ্ট করতে পারি না, বা আমরা অনেক সময় মানে ওটাকে ওভার নাম্বার, মানে কি বলবো, হ্যাঁ, বেশি মার্কস দিয়ে দিয়ে দিই ফেলি যেটা আমরা। না হ্যাঁ, পাচ্ছে। হ্যাঁ, ও তো পারে, ও তো সেটা জানে এটা। আমরা হ্যাঁ, সবাই মানে অ্যাজ এ প্যারেন্ট আমরা করি এটা, যে ও তো পারে, ওটা এটা করে, মানে অত কিছু জায়গা আমাদের স্পেশালিস্টের হাতে ছাড়াটা সবচেয়ে ভালো। আচ্ছা, এবং পেক্স কিন্তু প্রচন্ড সিস্টেমেটিক একটা অ্যাপ্রোচ, তো এখানে স্পেশালিস্টের হেল্প লাগবেই লাগবে, মানে এমনি লাগবেই লাগবে। এসএলপি, স্পিচ ল্যাঙ্গুয়েজ প্যাথোলজিস্ট, এখানে হেল্প করতে পারবে। একদম। তো সেটা যেটা আমরা সবসময় আমাদের লাইভে বলে থাকি, আমাদের এই লাইভ গুলোর উদ্দেশ্য কিন্তু একটা জেনারেল ধারণা দেয়া, অ্যাওয়ারনেস ক্রিয়েট করা। এটা কিন্তু এই নয় যে মানে যারা এগুলোতে স্পেশালি ট্রেন্ড তাদের সাবস্টিটিউট কখনোই নয়। আপনাকে যদি কোনো না, একটা মেথড শুরু করতে হয়, আপনাকে স্পেশালিস্টের কাছে যেতে হবে, বাচ্চার প্রপার অ্যাসেসমেন্ট করাতে হবে, বাচ্চার কি স্টেজ আছে, বাচ্চার কি নিডস আছে সেটা দেখতে হবে। আমি কিছু কিছু গুগলে ছবি পেয়ে গেলাম, সেটা দিয়ে আমি একটা পেক্স বোর্ড বানিয়ে নিলাম, তারপর কমিউনিকেশনের ট্রেনিং দিলাম, দ্যাট কান্ট বি ওয়ার্ক। সেভাবে কাজটা আসলে হয় না। আমি শুধু এটা পেক্স বলে না, যে কোনো পদ্ধতি, ধরুন ভিজুয়াল স্কেডিউল একদম বা একদম সোশ্যাল একদম। স্টোরি, প্রত্যেকটার একটা প্রপার ট্রেনিং আছে। যখন আপনি প্রপার ট্রেনিং ছাড়া এগোবেন না, তখন আপনার মনে হবে মেথডটা কাজ করলো না। কিন্তু এগুলো খুব সায়েন্টিফিক মেথড, তো প্রপার ওয়েতে না এগোলে মেথড উইল বি ফেলিয়ার। তখন আপনার মনে হবে মেথডটাই একটা ফেলিয়ার। দ্যাট ইজ নট দ্য থিং ইজ দ্যাট প্রপার ট্রেনিং না থাকলে তখন মেথডটা প্রপার কাজ করে না। তাই জন্য সব সময় আমরা দিউসের তরফ থেকে বলে থাকি যে যখন কোনো ডাউট থাকবে বা এগুলো, এই ওয়েবিনার, ট্রেনিং, ফেসবুক লাইভ কখনোই কোনো স্পেশালিস্টের সাবস্টিটিউট নয়। এটা কমপ্লিমেন্টারি হতে পারে, যে আপনি একজন স্পেশালিস্টের সাহায্য নিচ্ছেন বা গ্রুপ অফ স্পেশালিস্ট আপনার বাচ্চাকে হেল্প করছে, তার সাথে এটা হয়তো আপনার নলেজটাকে এনহ্যান্স করবে। তো ঠিক আছে স্যার, আমরা এগিয়ে যাই। হ্যাঁ, আপনি এটা খুব ভালো একটা দারুণ কথা বলেছেন। আমি জাস্ট এখানে একটা এক্সাম্পল দিতে চাই, অ্যাড করতে চাই। শিওর সেটা স্যার। হচ্ছে যে ধরুন আপনিও মুচির জুতো পরেন, আমিও মুচির জুতো পরি, ঠিক আছে, সেম কোয়ালিটি, মানে কি বলবো, মানে সবকিছু সেম, কোম্পানি সেম, কোয়ালিটি সেম, সবকিছু সেম। তো কখনো কখনো এটা দেখা যেতে পারে যে আমার পায়ের একটা দিক বেশি ক্ষয় হচ্ছে, বাট আপনার জুতো দিব্যি চলছে, ঠিক আছে। তো এক্ষেত্রে যেটা হতে পারে, আপনি যেটা বললেন যে আমরা ভেবে নিই যে মেথডটাই হয়তো ভালো না, তো সেটা অ্যাকচুয়ালি নয়। সেক্ষেত্রে হয়তো আমি আমার হাঁটার স্টাইল, ওয়াকিং স্টাইলটা স্টাইল যদি চেঞ্জ করি, তাহলে হয়তো এই জিনিসটা হবে না। কারণ একজনের ক্ষেত্রে হচ্ছে, আরেকজনের ক্ষেত্রে হচ্ছে না, ঠিক, এটা একটা, ঠিক আছে। খুব সুন্দর একটা এক্সাম্পল। পরের জায়গায় আমি চলে আসি। শিওর স্যার। হ্যাঁ, এবার হচ্ছে যে এই পিক্সের অ্যাকচুয়াল গোল কি, মানে প্রত্যেক আমাদের তো একটা গোল থাকে যে একদম আমি এখন পড়াশোনা করছি, তারপর আমি এই বাচ্চা দেখবো, বা আমি এখন ইনকাম করছি, তারপরে এই পয়সা জমাবো, তারপরে একটা ফ্ল্যাট কিনবো, তারপর একটা গাড়ি কিনবো, তারপরে সুইজারল্যান্ড ঘুরতে যাবো, হোয়াটএভার, প্রত্যেকের একটা গোল থাকে। ফিউচার প্ল্যান থাকে, হ্যাঁ, ফিউচার প্ল্যান, মানে একটা উদ্দেশ্য তো থাকে। উদ্দেশ্য যদি কারো থাকে। উদ্দেশ্য না থাকে, তাহলে অ্যাকচুয়ালি সে মানে উদ্দেশ্যহীন লাইফ হ্যাঁ, মানে তখন সে তখন একটা যদি স্ট্যাগনেন্টও চলে আসে, উদ্দেশ্য ছাড়া যদি আমি কোনো কাজ করি। তখনই সেখানে না ফ্রাস্ট্রেশন আসবে, সেখানে ফ্রাস্ট্রেশন আছে। প্রচুর নেগেটিভ থিঙ্কিং আসবে। তো সেই জায়গাগুলো ভেরি, মানে কি বলবো, নেগেটিভ সাইড অফ লাইফ। ঠিক। তো এখানে গোলস কি, এক নাম্বার হচ্ছে ইনক্রিজ ইনিশিয়েশন, বাচ্চাকে ইনিশিয়েট করানো, মানে নিজে ইনিশিয়েটিভ নেবে। যেমন আমি গুনগুনের এক্সাম্পল দিয়েছিলাম, ব্রাশিং, কালার শিখবে, ব্রাশও করবে ইনিশিয়েটিভ নিয়ে। ইনক্রিজ ইউজ অফ সিম্বলস ইন ক্লাসরুম সেটিংস। তারপর হচ্ছে ইনক্রিজ রেসপন্সেস ফ্রম লার্নার, ইনক্রিজ রিকোয়েস্ট, ইনক্রিজ ইন স্পোকেন ভোকাবুলারি বা স্পন্টেনিয়াস। মানে এখানে একটা জিনিস, এই যে ভোকাবুলারি, অনেক বাচ্চাদের কিন্তু টেক্সট ভোকাবুলারি তো হেল্প করে, হেল্প যদি করে। বাচ্চার সিভিয়ার অ্যাপ্রাক্সিয়া অফ স্পিচ বা নন ভার্বাল অটিজম কোনোভাবেই না হয়, তাহলে কিন্তু এটা হেল্প করে।
তারপর হচ্ছে ভোকালাইজেশন, ইনক্রিজ সোশ্যাল ইন্টারাকশন উইথ পিয়ার্স। মানে এটা একটা খুব বড় দিক যে আমরা যখন একটা ল্যাঙ্গুয়েজ এমনি ট্র্যাডিশনাল মেথডে শেখাই তখন কিন্তু সোশ্যাল ইন্টারাকশন অতটা ডেভেলপ করে না, বাট এখানে কিন্তু সোশ্যাল ইন্টারাকশন ডেভেলপ করছে, ইনিশিয়েশন ডেভেলপ করছে। আর আরেকটা এখানে ক্লিয়ার হয়ে যাবে যে হোয়াট এজ লেভেল অফ লার্নার্স হ্যাভ শোন টু বেনিফিট ফ্রম দ্য ইউজ এক্স। মানে কোন এজ, অনেকে হয়তো ভাবেন যে আমি 5 বছর 7 বছর পর্যন্ত দেখে নিই, তারপরে না হয় তখন আমি করব। পেক্সে যাবো বা কিছু করবো। বাট আইডিয়ালি এটা প্রি স্কুলার 3 to 5 ইয়ার্স থেকে মিডল স্কুল এজ স্কুল লার্নার 12 to 14 ইয়ার্স পর্যন্ত উইথ এএসডি যারা তাদের জন্য এটা হেল্প। আচ্ছা, পরের স্লাইডে যেটা আছে, আচ্ছা আপনি কি কোনো প্রশ্ন নেবেন না আমি কন্টিনিউ করবো? স্যার একটা কোশ্চেন ছিল কিন্তু আমার মনে হয় আনসারটা হয়ে গেছে। আমি না একটু একটা এখানে কথা অ্যানাউন্স করে নি, সেটা হচ্ছে আমি অনেক কোশ্চেন আর নিচ্ছি না, কারণ আমি স্যারের স্লাইড শুনতে শুনতে দেখছি কোশ্চেন যেগুলো এসেছিল সেটা স্যারের স্লাইডে এমনি কভার হয়ে যাচ্ছে, তাই জন্য আমি আর আলাদা করে কোশ্চেন আর নিচ্ছি না। কেন কি মোটামুটি স্যার আপনি এমন ভাবে প্রেজেন্টেশনটা রেডি করেছেন যে আমাদের কোশ্চেন গুলো কভার হয়ে গেছে। আচ্ছা, একটা কোশ্চেন একটু আমি নেই, যেটা বর্ণালী গুপ্তা করেছেন, যে লার্জলি নন ভার্বাল অ্যাডোলেসেন্ট 14+ ইনস্ট্রাকশন সব বোঝে, বাংলা পড়তে পারে না, কিভাবে ইন্ডিপেন্ডেন্ট করব ওকে, একটু এক্সাম্পল দিলে ভালো হয় স্যার। হ্যাঁ, তাহলে আমি আগে এই ফেজ অফ এটা করে, হ্যাঁ পেজ একদম যেটা, একদম, হ্যাঁ হ্যাঁ এটা বললে আমার মনে হয় এটা ওনার কাছে ক্লিয়ার হয়ে যাবে। ক্লিয়ার হয়ে যাবে, রাইট। তো এইটা বলার আগে, ফেজগুলো বলার আগে আমি একটা জিনিস শুধু একটু বলি, সেটা হচ্ছে যে একটা নর্মাল বাচ্চা তার জন্মের পর থেকে তো এই যে বৃহৎ মানে এত বড় একটা জগৎ, এই জগৎ থেকে বাচ্চা শেখে, এবং বাচ্চা যে শেখা, সেই শেখাটা নর্মালি যেটা থেকে হয় সেটা হচ্ছে প্রথমে লোগোগ্রাফিক রিডিং হয়। মানে লোগোগ্রাফিক রিডিং মিন্স দেখেন আমাদের এই অনেক অটিজম বা এমনি নর্মাল অনেক বাচ্চায় যে ক্যাডবেরিটা দেখেও মানে ওই যে ওই লোগো দেখেও বুঝে যায়। অনেক ছোট বয়সে, মানে যখন পড়াশোনা শেখে না, মানে ওইটা দেখে বলে দেয় যে এটা এটাই। আমি ওনার কোশ্চেনের কথা মাথায় রেখে এটা বলছি অ্যাকচুয়ালি লোগোগ্রাফিক রিডিং। তো লোগোগ্রাফিক রিডিং এ কি হয়, ওটা জাস্ট দেখে বলে দিতে পারে, যেটা প্রাচীন যুগে ছিল, গুহাতে বিভিন্ন সিম্বল বা লোগো যেগুলো লিপি আজও অনেক উদ্ধার করা যায়নি, বাট তখন মানুষ লিপি কমিউনিকেট করতো। লোগোগ্রাফিক রিডিং এর পর যেটা হয় সেটা হচ্ছে অ্যালফাবেটিক্যাল রিডিং। লোগো থেকে তারপরে কিন্তু আমরা অ্যালফাবেটিক্যাল রিডিং এ আসি। প্রথমে কিন্তু আমরা লোগোই শিখি, মানে ধরুন আমের সঙ্গে আম ও দেখলাম, আমরা কিন্তু ওই প্রথমে আম আর আম এইটা কিন্তু অ্যাজ এ আম অকে আমি লোগো হিসেবে চিনি। মানে দেখবেন প্রচুর বাচ্চা তার এক খাতার মধ্যে 5-6টা নামের মধ্যে নিজের নামটাকে আইডেন্টিফাই করে দিল, বাট ও কিন্তু পড়তে জানে না। এটা হচ্ছে লোগোগ্রাফিক রিডিং থেকে এবার অ্যালফাবেটিক্যাল রিডিং এ আসে। কি করে অ্যালফাবেটিক্যাল রিডিং এ আসে? অ্যালফাবেটিক্যাল রিডিং এ কিন্তু তারপর আমরা পিকচারগুলোকে সরিয়ে দিই। পিকচারগুলো যখন সরিয়ে দিই তখন কি হয়, এবার আম আমরা আমুলের নিচে লেখা আ এবং ম, এই যে আম, এইভাবে আমরা কিন্তু অ্যালফাবেটিক্যাল রিডিং এর দিকে আসি। দুটোর মধ্যে অ্যাসোসিয়েশনটা বিল্ড করা। হ্যাঁ, অ্যাসোসিয়েশন বিল্ড করা। তো এইগুলোই অ্যাকচুয়ালি টেকনিক, মানে স্কিলস। স্পেশাল এডুকেটর কিন্তু মানে হিউজ রোলস, মানে ওনাদের এত ভাস্ট একটা এরিয়া এবং এত কঠিন একটা কাজ, ওনারা এইগুলো কিন্তু করেন। এবং থার্ড ওয়ান যেটা, সেটা হচ্ছে অর্থোগ্রাফিক্যাল রিডিং। মানে আমি কিন্তু আজকে আমার বাড়ির একটা বই, একটা উপন্যাস পড়বো, একটা নিউজ পেপার পড়বো, সেখানে কিন্তু আমি আর ওই আজ আম খাবো এরকম করে কিন্তু আমরা পড়ি না, আমরা কিন্তু অর্থোগ্রাফিক্যাল রিডিং পড়ি। মানে ধরুন একটা বাচ্চা যখন একটা বইয়ে তো একটা ছড়া লেখা আছে, ধরুন বৃষ্টি পড়ে টাপুর টুকুর নদে এলো বান, একটা বাচ্চা যখন পড়ছে প্রথম দিকে যখন লাইন করে পড়ে, কিন্তু বাচ্চা যখন আস্তে আস্তে বড় হয় এবং এই অ্যালফাবেটিক্যাল রিডিং থেকে যখন অর্থোগ্রাফিক্যাল রিডিং এর জায়গায় পৌঁছায়, তখন বাচ্চা কিন্তু ওই বইয়ে সাদা কাগজের উপর কালো পেনে যে লেখাগুলো আছে, বাচ্চা কিন্তু সেটা পড়ে না। বাচ্চা কি পড়ে? বাচ্চা পড়ে যে বৃষ্টি পড়ে টাপুর টুপুর, ওর মাথায় তখন কি হয়, এই যে লেখাগুলো আমরা পড়ছি, ঠিক আছে, যে একটা সাদা কাগজে কালো কালিতে লেখা, সেটা আমাদের চোখের রেটিনা দিয়ে
আমাদের বিভিন্ন রড কোষ, কোন কোষ দিয়ে, অপটিক নার্ভ দিয়ে ব্রেনে যখন পৌঁছায়, ব্রেনে কিন্তু আমরা ইমেজ তৈরি করি যে বাইরে বৃষ্টি হচ্ছে, টাপুর টুপুর মানে বৃষ্টি হচ্ছে, তার মধ্যে নদীর ছবি দেখি, মানে আমরা কল্পনা করি ভিজুয়াল নদীর মধ্যে প্রেজেন্টেশন চলে বৃষ্টি আসে। পড়ছে। হ্যাঁ, একটা ভিজুয়াল প্রেজেন্টেশন। তো এইটাই হচ্ছে অ্যাকচুয়াল আমাদের ডেভেলপমেন্টের একটা জায়গা, যে কি করে একটা বাচ্চা লোগোগ্রাফিক রিডিং, লোগোগ্রাফিক লার্নিং থেকে অর্থোগ্রাফিক লার্নিং এ যাবে। তো টার্মটা কি? এখানেই বলা অর্থোগ্রাফি? যে হ্যাঁ, অর্থোগ্রাফিক্যাল রিডিং। ওকে। তো এখানে এবার যে বাচ্চা, ধরুন একটা 12 বছর বা 13 বছরের বাচ্চা, যদি ওর সেই রকম জায়গায় না থাকে, তো আমাদেরকে সেইখানে অ্যাটলিস্ট আমরা ইনিশিয়ালি ওই অ্যালফাবেটিক্যাল রিডিং বা লোগোগ্রাফিক রিডিং থেকে যে কমিউনিকেশন করানো, মানে এই যে এটা অর্থ মিনিং অর্থবহ করে যা তোলা, সেই জায়গায় কাজ করলে কিন্তু ওরাও যে পারবে না তা নয়, অবশ্যই পারবে, বাট টাইম লাগবে। প্রত্যেকে পারে, কেউ নয় যে পারে না, প্রত্যেক বাচ্চা পারে। কোনো বাচ্চা 1 ঘন্টায় পারে, কোনো বাচ্চা 5 ঘন্টায় পারে, কোনো বাচ্চা 20 ঘন্টায় পারে, বাট পারে। ঠিক আছে? তো এইটাই হচ্ছে ডিউরেশনটা difference। ডিফার করবে, কিন্তু কাজটা হ্যাঁ। কমপ্লিট হবে, আমাদেরকে ধৈর্যটা রাখতে হবে। হ্যাঁ, এবং একটা জায়গায় যে ধরুন কগনিটিভ স্কিলস এর কিছু জায়গাগুলো আমি একটু করছি, ইগনোর করছি, যে অনেক সময় সিভিয়ার বা প্রোফাউন্ড কগনিটিভ ইমপেয়ারমেন্ট কিছু আছে, সেই জায়গায় সেটা তো স্যার এখন যদি আমি এক্সপেক্ট করি, আমি এক্সাম্পল দিচ্ছি মা হিসেবে, যে আমার ছেলে হঠাৎ সকালবেলা উঠে একটা এসএনডেই তো 11-12 এর ক্যালকুলাসের বই নিয়ে হঠাৎ পড়া শুরু করে দেবে, এইরকম এক্সপেকটেশনটাকেও একটা সায়েন্টিফিক এক্সপেকটেশন রাখাটাই উচিত, যে তার জন্য কি হয়েছে যে আমাদের এই অ্যাসেসমেন্ট একটা বড় ভাইটাল ফ্যাক্টর, এবং অ্যাসেসমেন্টের উপর ফেলে আমরা যদি কাজ করাই তাহলে প্রত্যেকটা বাচ্চা পারবে। এটাই আমার বলা, যে আমি এমন বলছি না যে প্রত্যেকটা বাচ্চাই একদম সায়েন্টিস্ট হবে, সেটা আমি মানে আমরা কজন হতে পেরেছি, 130 কোটি দেশে কজন নোবেল পেয়েছে বলুন। ঠিক। আচ্ছা, এবার নেক্সট আমি চলে যাই ফেজ অফ পেক্স। ঠিক আছে, কারণ 8টা বেজে গেছে অলরেডি। হ্যাঁ স্যার। তো ফেজ 1 যেটা, সেটা হচ্ছে ফিজিক্যাল এক্সচেঞ্জ অফ পিকচার। এবার যে পিরামিড যেটা বুঝিয়েছিলাম তার উপর বেস করে এবার পেক্স এর ফেজগুলো আছে। পিরামিডটা কিন্তু একটা ব্যাকগ্রাউন্ড বা ব্যাকবোন পেক্স এর জন্য। পিরামিড কিন্তু ওই পিরামিডের ওই মেথড অন্য কাজে লাগানো যেতে পারে, সেটা হচ্ছে স্পেশালিস্ট বা প্রফেশনালের এক্সপার্টাইজ। কিন্তু পেক্স এর ফেজ যেটা, সেটা হচ্ছে ফার্স্ট হচ্ছে ফিজিক্যাল এক্সচেঞ্জ অফ পিকচার। সাপোজ ধরুন একটা বাচ্চাকে ও আম খাবে, তো ওকে প্রথমে, আচ্ছা আরেকটা জিনিস বলি, পেক্স করাতে গেলে কিন্তু দুজন লাগবে, একজন বাচ্চার পেছনে বসবেন আর একজন সামনে। বাচ্চার পেছনে উনি প্রম্পট করে দেবেন, আর রিইনফোর্সার বা রিওয়ার্ড যিনি দেবেন উনি প্রফেশনাল অন্য উল্টো দিক থেকে দেবেন, হ্যাঁ থাকবেন। তো উনি কি করবেন, উনি ওনাকে আম চাই আম, তো যে প্রম্পট আছে উনি কি করবেন, হাত ধরে আমের কার্ডটা জাস্ট দিয়ে ওনাকে আমটা, মানে বাচ্চাকে আমটা দিয়ে দেওয়া হবে। মানে ফিজিক্যাল এক্সচেঞ্জ অফ পিকচার এক্সচেঞ্জ করে অবজেক্টটা দেওয়া হবে। এবং এখানে একটা জিনিস বলি, নো ভার্বাল প্রম্পট। ওকে, ঠিক আছে, নো ভার্বাল প্রম্পট দেওয়া হলো, এবং নো ওয়েটিং, মানে ফ্র্যাকশন অফ সেকেন্ড, 1 সেকেন্ডেরও, হ্যাঁ 1 সেকেন্ডেরও কম টাইমে। আপনি হয়তো জেনে থাকবেন এবিএ মেথডের উপর বেস করে, এবিএ মেথডেরও তাই হয়, এভাবে। তো এখানে কি হয়, এখানে sees the highly preferred object, picks up picture of the item, reaches towards the communicative partner, and last stage হচ্ছে release the picture into the hand of the communicative partner's hand. এবার হচ্ছে ফেজ 2, that is distance and persistence। মানে এবার যখন আমরা কাছে থেকে করছি, ফেজ 2 এ কি হবে, আমরা ডিসটেন্স বাড়াবো, যেটা আমি আগেও বলেছিলাম, যে একটা টেবিলে বসে পড়ছিলাম, একটা জায়গায় বসে পড়ছিলাম, এবার একটা ঘরের মধ্যে করব। এবার একটা ঘর না দুটো ঘরের, মানে বাচ্চা একটা ঘরে, মা হয়তো অন্য ঘর থেকে পড়াচ্ছে। এটা হচ্ছে ডিসটেন্স এন্ড পারসিস্টেন্স বাড়ানো। ওকে। তারপর ফেজ 3 যেটা, সেটা হচ্ছে পিকচার ডিসক্রিমিনেশন। মানে ফেজ 1 খুব ভালো করে করতে হবে। ফেজ 1 এর মধ্যে দেখুন জেনারালাইজেশন ব্যাপারটা কিন্তু ওর মধ্যে চলে আসছে। একদম। আমরা দুম করে মানে আমার তাড়াতাড়ি আছে বলে আমি মিস করা যাবে না, আর কাজ শেখানোর সময় স্কিপ করা যাবে না। না, স্কিপ করা যাবে না। তো সেটা হচ্ছে ফেজ 3, সেটা হচ্ছে পিকচার ডিসক্রিমিনেশন। এবার তখন আলাদা অনেকগুলো পিকচার আসবে, ধরুন 2 বা 3টে আলাদা পিকচার, তার মধ্যে থেকে ডিসক্রিমিনেট করে ও পিকচার দেবে এবং সেই অবজেক্টের রিওয়ার্ড সেটা পাবে। 4 হচ্ছে বিল্ডিং সেন্টেন্সেস এন্ড অ্যাট্রিবিউটস। 4 নম্বর ফেজে গিয়ে, অ্যাকচুয়ালি ফেজ 3 পর্যন্ত
হুম। আমরা কিন্তু খুব ইজিলি করে দিতে পারি। আচ্ছা। সমস্যা যেটা হয় সেটা হচ্ছে 4, 5 and 6, যেহেতু এখানে এবার সেন্টেন্স মেকিং এর জায়গাটা আসছে, এবং এখানেও ওই যে তিনটে বলেছিলাম যে লোগোগ্রাফি, অ্যালফাবেটিক্যাল এবং অর্থোগ্রাফিক্যাল, এই জায়গাগুলো এখানে আস্তে আস্তে সেই জায়গাগুলোর উপর বেস করে এবার বিল্ডিং সেন্টেন্স এন্ড অ্যাট্রিবিউটস, মানে এবার উপর সেন্টেন্স মেকিং করতে হবে। মানে ধরুন যেমন আপনি যে ফেসবুকের যে ব্যানারটা ডিজাইন করেছিলেন, ওখানে একটা ছবি ছিল আই ওয়ান্ট, এর নিচে অনেক হ্যাঁ, হ্যাঁ, টেক্সচার ছিল, অ্যাকচুয়ালি ওইভাবেই কিন্তু সেন্টেন্স গুলো মেকিং হয়, মানে যায়। মেকিং হয়। ঠিক আছে, হ্যাঁ। তারপরে হচ্ছে যে ফেজ 5 যেটা, সেটা অ্যানসারিং হোয়াট ডু ইউ ওয়ান্ট, মানে এবার ও কিন্তু প্রপারলি কমিউনিকেট করবে। মানে ধরুন ও আপনার কাছে এসে ঘোরাঘুরি করছে, আপনি বললেন তুমি কি চাও, ও কি করলো, ওর একটা ছোট্ট বোর্ডের মতো আছে বা পেক্স, অ্যাকচুয়ালি পেক্স নরমালি প্রথম একটু মানে পেজ হিসাবে করা, মানে একটা বাক্সের মতো করা হয়, তারপর একটা অ্যালবাম ফর্ম করা হয়। তো ও আপনাকে ওখান থেকে একটা জল দিল, মানে গ্লাসে জল খাচ্ছে সেটা দেখালো, মানে ওই ছবিটা দিল, বুঝলেন জল খাবে, হ্যাঁ, তো আই ওয়ান্ট ওয়াটার। এই রকম জায়গায় মানে ও আই ওয়ান্ট এই সেন্টেন্সের জায়গায় ও করলো, হ্যাঁ, মানে এলো। এবং 6 যেটা, সেটা হচ্ছে রেসপন্সিভ এন্ড স্পন্টেনিয়াস কমেন্টিং, যেটা হচ্ছে একদম মানে আমাদের মতোই, ধরুন সেন্টেন্স মেকিং এর জায়গায় হোক, পিকচার দিয়ে সেই জায়গাটা করবে, সেটা হচ্ছে ফেজ 6। আশা করি যেহেতু পিরামিডটা যদি সবাই একটু ভালো করে শুনে থাকে, বোঝে, মানে ওটা যদি বোঝা যায়, তাহলে কিন্তু এই ফেজগুলো অতটা প্রবলেম নয়। ঠিক আছে, প্লাস হচ্ছে যে এটা যেহেতু একটা সিস্টেমেটিক অ্যাপ্রোচ, তো সেখানে তো প্রফেশনাল হেল্প তো থাকছে। যেমন আমি এখানে জাস্ট বলি কেন এটা দেখাচ্ছি, ফেজ 1 ডেটা, এটা খুব একটা ভিগোরাস ডেটা শিট মেনটেন করতে হয়। এটা ফেজ 1 এর একটা পার্টের ডেটা বললাম, এছাড়া আরো পার্ট আছে অনেকগুলো। আচ্ছা, এটা হচ্ছে ফেজ 2 এর ডেটা শিট, এবং আমাদের কিন্তু একটার পর একটা 1 বাই 1 ব্রিক বাই ব্রিক আমাদের কিন্তু এগিয়ে যেতে হয়। প্রচন্ড সায়েন্টিফিক ওয়েতে এগোতে হয় এটা। হ্যাঁ, প্রচন্ড সায়েন্টিফিক ওয়েতে এগোতে হয়। টেক্সট পপুলারিটি কেন এত পপুলার, ক্লিয়ার এন্ড ইন্টেনশনাল। আই থিংক এটা সবাই বুঝতে পারছে, এটা খুব ইন্টেনশনাল, মানে কি ইন্টেনশন নিয়ে করছি খুব ক্লিয়ার। রিকোয়ার্স ফিউ মোটর মুভমেন্টস, বেশি মোটর মুভমেন্টও দরকার হয় না। মিনিংফুল এন্ড মোটিভেটিং, ইনএক্সপেন্সিভ এন্ড পোর্টেবল, এটা একটা বড় জিনিস। লার্জ নাম্বার অফ কমিউনিকেটিভ পার্টনার, যেহেতু এখানে সোশ্যালাইজেশন, সোশ্যাল ডেভেলপমেন্ট, অনেকগুলো জিনিস একসঙ্গে সবগুলো হচ্ছে, তো তার জন্য। এবার আমি মিথসে আসি। আই হোপ যে এইগুলো হলে পরবর্তী যে প্রশ্নগুলো আছে সেগুলো উত্তর সবাই পেয়ে যাবেন। টেক্সট ইজ অনলি ইউজড ফর পিপল হু ডোন্ট স্পিক এট অল, এটা কিন্তু মিথ, এটা ফ্যাক্ট নয়। টেক্সট অনলি টিচেস দ্য চাইল্ড টু লার্ন টু রিকোয়েস্ট ইউজিং সিঙ্গেল ওয়ার্ড, এটাও নয়। টেক্সটের মধ্যে দিয়ে সেন্টেন্স মেকিং পর্যন্ত বাচ্চা করতে পারে, এমনকি ধরুন বাচ্চা একটা গরু নিয়ে রচনা করবে, সেটা পর্যন্ত করতে পারে। তারপর হচ্ছে ইফ টেক্সট ইজ ইউজড দ্য লার্নার ওন্ট লার্ন হাউ টু স্পিক, এটা একটা, এই নিচে আমি অনেকগুলো আরো কিছু লিখেছি একটাই কারণে, যে এটা একটা খুব ভাইটাল প্রশ্ন, যে টেক্সট ইউজ করলে বাচ্চা কথা বলতে শিখবে না। এই কোশ্চেনটা পেয়েছি, মানে তো এখানে দেখুন পরিষ্কার লেখা আছে, রিসার্চ কন্ডাক্টেড ওভার দ্য পাস্ট 30 ইয়ার্স has demonstrated that augmentative and alternative communication strategies do not inhibit the development of speech. তো গত 30 বছর ধরে সায়েন্টিস্টরা, রিসার্চাররা যে কাজটা করে এসেছেন, এবং তারা খুব ভালো করেই দেখিয়ে দিয়েছেন যে অল্টারনেটিভ অগমেন্টেটিভ কমিউনিকেশন, টেক্সট ইজ এ ওয়ান কাইন্ড অফ অল্টারনেটিভ কমিউনিকেশন। যদি কোনো বাচ্চা স্পিচ ওর সঙ্গে ডেভেলপ করে তাহলে এটা অগমেন্টেটিভ হয়ে যাবে, যদি না করে তাহলে অল্টারনেটিভ থাকবে। তো এটা একটা এএসি মেথড। তো 30 বছর ধরে রিসার্চে দেখা যাচ্ছে যে এটা খুব সুন্দরভাবেই স্পিচ ডেভেলপ করতে হেল্প করে, কোনো অসুবিধা করে না যদি ডেভেলপ করার থাকে বাচ্চা। ইফ দ্য চাইল্ড ইজ স্টার্টিং টু স্পিক স্টপ টেক্স ইমিডিয়েটলি, বাচ্চা কথা বলতে শুরু করলো তাহলে টেক্স স্টপ করে দাও, এটাও কিন্তু মিথ, এটাও ঠিক নয়। কারণ টেক্সটের মধ্যে দিয়ে কিন্তু ও কিন্তু সবকিছু শিখছে, সেন্টেন্স শিখছে, মানে পুরো ল্যাঙ্গুয়েজ শিখছে, ল্যাঙ্গুয়েজ লেভেলে গিয়ে কমিউনিকেশন কনভারসেশন করছে, শিখবে, অসুবিধা কি আছে। থ্যাংক ইউ। এবার একটা দুটো প্রশ্ন যদি কিছু থাকে আমি নিতে পারি, তারপর আজকে থ্যাংক ইউ সো মাচ স্যার, মানে এত ডিটেইলস এত সুন্দর বোঝানোর জন্য। আচ্ছা, দুটো অ্যাকচুয়ালি না আমি ট্রাই করেছি, অ্যাকচুয়ালি এটা না প্রচন্ড ভাস্ট, বাট আপনি বিশ্বাস করবেন না, আমাকে এটা এত পরিশ্রম করতে হয়েছে এটা ছোট করতে গিয়ে, মানে কনসাইজ করতে গিয়ে। থ্যাংক ইউ সো মাচ স্যার। একটা মানে ভিগোরাস ট্রেনিং এর পর এটাকে ছোট করা।
সেটাই। আচ্ছা, একটা দুটো প্রশ্ন, হ্যাঁ স্যার, একটা প্রশ্ন যদি কোনো প্রশ্ন না থাকে আমি জাস্ট একটা গল্প বলে ছেড়ে দেবো। নিশ্চয়ই স্যার। একটা এসছে যে পেক্সের, একটা মিনিট, হাউ টু মেক পেক্স, পেক্স কি করে তৈরি করবে, পেক্স বোর্ড আর কি জানতে চাইছেন। দেখুন, আমি প্রথমে বলি পেক্সের কি করে তৈরি করা হয়েছে, এমন কোনো একদম হার্ডকোর পুরো নর্মস কিছু নেই যে একদম এইভাবেই করতে হয় সেভাবেই করতে হয়। এটা কিন্তু কিছুটা নিড বেস অনুযায়ী ডেভেলপ করতে হয়। তো সেটা Exactly. যখন একজন স্পিচ প্যাথোলজিস্ট ওটা অ্যাসেসমেন্ট করবে, বাচ্চার অ্যাসেসমেন্ট করবে এবং সে মিলে যখন পরপর গাইড করবে না, উনি ওটা বেটার হেল্প করবেন। মানে এইভাবে আমি যদি দুম করে কিছু বলি, দ্যাট ক্রিয়েটস কনফিউশন, মানে অ্যাকচুয়ালি বাকি সবাই কনফিউজড করবে। তো এক্স্যাক্টলি, মানে এই এই ব্যাপারটা জায়গাটা নিয়ে আমাদের বলছেন। মানে আমাদের যে উদ্দেশ্যটা ছিল এমপাওয়ারমেন্ট নলেজ শেয়ারিং, সেটা এই পর্যন্তই ঠিক আছে। এরপরে কোন বাচ্চার পেক্স লাগবে, কোন বাচ্চার কি ধরনের পেক্স বোর্ড লাগবে, সেটার জন্য একটা থরো অ্যাসেসমেন্ট কিন্তু দরকার। সেটা মানে এভাবে বলাটা যায় না। ফ্ল্যাশ কার্ড ক্যান বি ইউজড অ্যাজ পেক্স। আমার মনে হয় মানে কস্তুরী ম্যাডাম আমাদের আপনি আনসারটা জাস্ট পেয়ে গেছেন। একটা হচ্ছে, সেটা হচ্ছে হুম, হ্যাঁ, আমি আরেকটা জিনিস এখানে বলি, সেখানে হচ্ছে যে পেরেন্টস একটা জিনিস মনে রাখতে হবে, যে পেরেন্টস, বাচ্চা এবং প্রফেশনাল তিনজনকে, মানে অ্যাটলিস্ট পেরেন্টস এবং প্রফেশনাল, প্রথম যেটা স্টেপ সেটা হচ্ছে নোজ দ্য ওয়ে, সেকেন্ড হচ্ছে শোজ দ্য ওয়ে, অ্যান্ড থার্ড ওয়ান হচ্ছে গোজ দ্য ওয়ে। একসময় কিন্তু যেতে হবে, প্রথমে জিনিসটা জানতে হবে, তারপরে সেটার রাস্তা দেখতে হবে, এবং তাহলেই কিন্তু সাকসেসফুল হওয়া যাবে, নাহলে কিন্তু হওয়া যাবে না। ঠিক। খুব সুন্দর হ্যালো। কথা বললেন স্যার। হ্যাঁ স্যার, শোনা যাচ্ছে। আমাদের সেইভাবে কিছু কোশ্চেনে আমি আবার জাস্ট একটা কথা বলছি। এখানে অনেকগুলো কোশ্চেন ছিল যেটা মনে হয় আমাদের আজকের পেক্স এর টপিকস এর সাথে যায় না। যেমন একদম স্পেসিফিক জেনারেলাইজেশন নিয়ে কোশ্চেন ছিল, কিছু প্রম্পটের উপর কোশ্চেন ছিল। তো সেটা আমরা অ্যাকচুয়ালি পরে আচ্ছা। যখন আবার পজিটিভ বিহেভিয়ার সাপোর্ট বা ওরকম ট্রেনিং নিয়ে কিছু করব, সেখানে আলোচনা করব। আজকে আমরা ওই কোশ্চেন গুলোতে যাচ্ছি না। স্যার একটা আমাদের গল্প শোনাবেন, সেটা আমরা শুনে নিই। আচ্ছা, এমনি আর কোনো প্রশ্ন কিছু নেই, তাই তো? না স্যার, টপিক কেন কি আপনি যেভাবে মানে প্রেজেন্ট করেছেন, কোশ্চেন প্রচুর ছিল, সেটা কভার হয়ে গেছে। সব, মানে যত কোশ্চেন ছিল সব কভার হয়ে গেছে। গুড, ভেরি গুড। হ্যাঁ, আর এবার কিছু এক্সট্রা কোশ্চেন আছে স্যার, সেটা টপিক রিলেটেড ঠিক নয়। মানে একটু ওই হাউ টু জেনারেলাইজ, হাউ টু ফেড দ্য প্রম্পট, মানে ইন জেনারেল, মানে বাচ্চার কিছু বিহেভিয়ার রিলেটেড আছে। তো সেগুলোকে আর নিয়ে আলোচনাকে আর দীর্ঘায়িত করতে চাই না, বরঞ্চ আপনার থেকে সেই গল্পটাই শুনি। তো গল্পটা সবাই জানে, বাট তোমায় বলি যে একটা ক্লাসরুম বা একটা, ধরুন একটা থেরাপি রুম। তো আমরা এখন চলে যাবো স্যার একটা এটা ক্লাসরুমে, কি যেখানে এটা কি স্টপ করে দেবেন স্লাইডটা? তাহলে পুরো আপনাকে স্ক্রিন জুড়ে দেখা যাবে। আচ্ছা, তো হ্যাঁ, স্ক্রিন শেয়ারিং হয়েছে। হয়ে গেছে হয়ে গেছে হয়ে গেছে। আচ্ছা, তো একটা ক্লাসরুম, তো একটা ক্লাসরুমে যাওয়া হয়েছিল। তো ক্লাসরুমে কি হয়েছে, ক্লাসরুমে যিনি টিচার, তিনি ওনার স্টুডেন্টদের কিছু হোমওয়ার্ক দিয়েছিলেন। ঠিক আছে, তো হোমওয়ার্ক দিয়েছিলেন, তো হোমওয়ার্ক তারপরের দিন টিচার সবাইকে জিজ্ঞেস করছেন যে সবাই হোমওয়ার্ক করে নিয়ে এসেছো? তখন সবাই, খুব ইজি হোমওয়ার্ক ছিল, 10টা আত্মবাক্য, মানে 10টা সেন্টেন্স, যেটা নীতি কথা বা বাক্য বলে, যাই হোক এরকম হোমওয়ার্ক ছিল। তো সবাই বলছে হ্যাঁ করে নিয়ে এসেছি, খুব সহজ কাজ। মাঝখান থেকে টিচার, মানে শিক্ষক মশাই খুব খুশি যে ছাত্ররা খুব ভালো কাজ করেছে। মাঝখান থেকে একটা ছাত্র হঠাৎ দাঁড়িয়ে বললেন, মানে ছাত্র বললেন যে স্যার আমি কিন্তু সবটা করতে পারিনি, প্রথম পার্টটা আমি খুব ভালো করে পড়েছি, দ্বিতীয় পার্টটা কিছুটা রপ্ত করতে পেরেছি, পুরোপুরি রপ্ত করতে পারিনি। তো এটা অনেক আগেকার দিনের কথা বলে শিক্ষক মশাই ওনাকে ডেকে বেদম প্রহার, প্রচন্ড মারলেন। আচ্ছা, এবং উনি যখন বাচ্চাকে মারছেন, তখন উনি হঠাৎ করে ভাবলেন যে প্রথম পার্টটা কি ছিল। তো প্রথম পার্টটা ছিল যে সদা সত্য কথা বলিবে। এবার শিক্ষক মশাই দেখছেন এই জিনিসটা খুব ভালো করে রপ্ত করেছে বাচ্চা, সদা সত্য কথা বলিবে, তার জন্য কিন্তু বলেছে। তখন শিক্ষক মশাই ভাবছেন যে তাহলে দ্বিতীয় পার্টটা কি ছিল। তো দ্বিতীয় পার্টটা ছিল কথাচ ক্রোধ করিবে না, কখনো ক্রোধ করিবে না।
তখন শিক্ষক মশাই একটু ইমোশনাল হয়ে গিয়ে ভাবছেন যে বৎস তুমি আমাকে কি শেখালে। মানে এই বাক্য, এই যে শিক্ষা, যেটা 10টা আত্মবাক্য আমি দিয়েছিলাম যে কথাচ ক্রোধ করিবে না, এটা তো তোমার কাছ থেকে আমি শিখছি। আমি তোমাকে এত মারলাম, তুমি তো একবারও রাগ দেখালে না। তখন ছাত্র বলছে যে গুরুদেব, আপনি যখন আমাকে মারছিলেন আমি যে রাগ করিনি, আমার যে ক্রোধ হয়নি সেটা নয়, আমার কিন্তু হয়েছে কখনো কখনো, কিন্তু আমি সেটা অনেকটা সম্বরণ মানে কন্ট্রোল করতে পেরেছি, পুরোপুরি পারিনি। তার জন্য আমি আপনাকে বলেছিলাম যে দ্বিতীয় পার্টটা আমি করতে পারিনি। তখন শিক্ষক মশাই গুরুদেব ওনার ছাত্রকে জড়িয়ে ধরে বললেন, তুমি আমাকে কি শিক্ষা দিলে। এটা অ্যাকচুয়ালি পৌরাণিক একটা ঘটনা। সেখানে হচ্ছে দ্রোণাচার্য হচ্ছে শিক্ষক আর যুধিষ্ঠির হচ্ছে এখানে ছাত্র। এটা বলার উদ্দেশ্য এটাই যে আমরা যখন এই যে শিক্ষা, এই শিক্ষা বা আমরা যখন একটা বাচ্চাকে নিয়ে কাজ করব, এটা যেন মিনিংফুল হয়, প্রত্যেকটা জিনিস যেন মিনিংফুল হয়। আমরা এই যে জাস্ট একটা দেখলাম, একটা করলাম এবং বাচ্চাকে সেইভাবে করাতে চাইলাম, সেটা নয়। এটার মধ্যে আমরা কিন্তু একটা মিনিং খুঁজবো, ঠিক আছে। মানে আগেকার দিনে যেটা শ্রুতি এবং স্মৃতি, মানে যখন বই ছিল না তখন শুনে শুনে এবং মাথায় মনে রেখে করতে হতো। তারপরে গুটেনবার্গ জার্মানিতে যখন ছাপাখানার আবিষ্কার হলো, তখন এত বই চলে এলো, কিন্তু আমরা এখন আর শুনিও না, আমরা সেই মনেও রাখি না। শিক্ষার যে জায়গা, আমরা যে ভেতর থেকে ফিল করা, সেই জায়গাটাতে গিয়ে কিন্তু আমরা যদি শেখাতে পারি বাচ্চাকে, বা আমরা নিজেরা শিখতে পারি, তাহলে কিন্তু অবশ্যই সেটা কাজে লাগবে। থ্যাংক ইউ অনেক টাইম নেওয়ার জন্য। আর আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রত্যেক যারা যারা শুনছেন প্রত্যেককে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ সময় সঙ্গে থাকার জন্য, এবং সবার প্রত্যেকের কিছু না কিছু কাজ তো থাকেই, সে ব্যস্ততাকে পাশে রেখে এখানে থাকার জন্য। স্যার থ্যাংক ইউ সো মাচ। মানে পুরো প্রেজেন্টেশনটা তো অসাধারণ ছিল। আপনি লাস্টে যে কথাগুলো বললেন মানে সত্যি শেখার মতো, খুব ভালো লাগলো। আশা করি যারা আজকে আমাদের সাথে ছিলেন, স্যারের কথা করেই বলি যে আপনারা সময় দিলেন, কেন ম্যাক্সিমামরাই একটা ঘরের কাজ থাকে, আর সবাই স্পেশাল নিডস বাচ্চার বাবা মাদের, তাদের তো একটু আরেকটু মানে বিশেষভাবে সময় দিতে হয় বাচ্চাদের, কিন্তু তারপরেও যে আমাদের সাথে থাকলেন, আশা করবি যে উদ্দেশ্য নিয়ে, যে যেটা মানে অনেক আমার কাছে রিকোয়েস্ট এসেছিল স্যার আমাদের এই ডিবিসের কাছে, যে পেক্স নিয়ে, কেন কি হয় গুগলে তো অনেক কিছু আছে, তো সবটাই না এত বেশি ইংলিশে, সবাই তো আমরা অত টেকনিক্যাল ব্যাপার বুঝি না, কিন্তু এই যে আপনি সুন্দর করে ধৈর্য ধরে জিনিসটা এক্সপ্লেন করলেন। হ্যাঁ, এবার নেক্সট স্টেপ যার মনে হচ্ছে না ইউজ করা উচিত, এবার কিন্তু দায়িত্বটা আপনাদের। আমি বারবার আমরা বলে আসছি, এবার আপনাদের একটু এক কদম এগিয়ে গিয়ে একজন স্পেশালাইজড পার্সনের, থেরাপিস্টের, রেজিস্টার্ড থেরাপিস্টের কাছে যেতে হবে। যদি এখন আপনি যেতে না পারেন, এখন মোটামুটি আমি স্যারও নিশ্চয়ই করছেন অনলাইনে কনসালটেশন, অ্যাসেসমেন্ট, সবাই সব প্রফেশনাল থেরাপিস্টরাই করছে। তো সেটা আপনাদের এগিয়ে গিয়ে যদি মনে হয় এই ব্যাপারে আরো কিছু জানার আছে বাচ্চার কারণে, সেই পদক্ষেপটা আপনাদের নিতে হবে। স্যার অনেক ধন্যবাদ। আর আমি শেষ করার আগে আমাদের স্যার আপনিও যদি পারেন সেই দিনের লাইভটা দেখবেন। আমাদের বুধবার দিন লার্নিং ডিফিকাল্টিজ এর উপর আমরা চেষ্টা করছি একটা লাইভ প্রোগ্রাম অ্যারেঞ্জ করার। ওই একটাই উদ্দেশ্য যে জিনিসগুলো সম্পর্কে একটু মানে অভিভাবকদের মনে একটা প্রশ্ন জাগিয়ে তোলা, একটা এবার তারপরের পদক্ষেপটা তাদের নিতে হবে। নিজে জানবো কিন্তু সবটাই নিজের হাতে না রেখে এগিয়ে গিয়ে একজন যারা সুযোগ্য এই ক্ষেত্রে কাজ করেন তাদের সাহায্য নেন। তো এইটা বলেই স্যার আজকে আমরা সবাইকে শুভরাত্রি জানাচ্ছি। স্যার অনেক ধন্যবাদ। আশা করব ভবিষ্যতে আপনাকে আমরা পাবো, কেন কি মনে হচ্ছে আরো জানলে ভালো হতো, আরো অনেক কিছু জানার আছে। তো নিশ্চয়ই স্যার আপনি মানে এতটা সময় দিলেন, সময় বার করে। 1 ঘন্টাটা অলমোস্ট, ঘন্টা কি স্যার আমাদের প্রোগ্রাম 2 ঘন্টা চলেছে, অলমোস্ট 2 ঘন্টা হয়ে গেছে। হ্যাঁ 2 ঘন্টা চলেছে মানে। হ্যাঁ, তো সেটাই বলছি যে আমি কিন্তু খুব পাংচুয়াল, মানে আমার 1 ঘন্টা মানে 1 ঘন্টায় শেষ করে দিই, বাট আমি জানি না আজকে এত টাইম হয়ে গেল। তো এছাড়া এখানে আরো অ্যাকচুয়ালি প্রচুর জিনিস আছে যেটা এত কম সময়ে বা কম এতে সম্ভব নয়, ঠিক আছে। তো ঠিক আছে, ভবিষ্যতে দেখা যাবে। স্যার এটা নিয়ে আমাদের আরো ইচ্ছা রইল, আরো এটা নিয়ে। অসংখ্য ধন্যবাদ। সবাইকে অনেক ধন্যবাদ। তাহলে স্যার আজকে লাইভটা
শেষ করছি। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই। হ্যাঁ, থ্যাংক ইউ।